করে ফেলবে বাই এলিয়েন অ্যাটাক না করলে নর্থ কোরিয়া সরি না শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আর ইউ অল ফাইন ওকে ওকে তো লাইভ শুরু করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী কোর্স বি প্রেজেন্টেড ওয়েবিনার সিরিজে আজকে আমাদের যে সেশন এই সেশনের টাইটেল হচ্ছে হায়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম নর্থ আমেরিকান ইউনিভার্সিটিজ সো এই চমৎকার একটি টাইটেলের উপরে আজকে আমরা কথা বলবো প্রায় ঘন্টা দেড়েকের মতো আমরা হয়তো ডিসকাশনটা চালাবো আমাদের এই সেশনে উই হ্যাভ গট ভেরি অ্যামেজিং স্পিকার্স ফ্রম কারেন্টলি ফ্রম নর্থ আমেরিকান কান্ট্রিজ ইউএস অ্যান্ড কানাডা অ্যাজ ওয়েল সো আমি আমাদের ওয়েবিনারের শুরুতে পরিচয় করে দিচ্ছি আমাদের স্পিকারদের সাথে আজকে আমাদের এই সেশনে আমাদের সাথে আছেন Dr. Ishtiaq Ahmed from University of Toronto. He is working as an assistant professor in computer science department. আরো আছেন আমাদের সাথে Get Me Hired এর CEO and founder এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে he is a founder of Higher Studies Abroad Group, which is a popular and famous one. আমাদের সাথে আছেন Dr. Redwanul Hassan Siddiq. He is working as a research lead in Samsung Semiconductor Incorporation US. So সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের স্পিকারস আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা এক্সেলেন্ট তো আমাদের সাথে আজকে আসলে এই সেশনে যুক্ত হয়েছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টস ডিফারেন্ট ইয়ার সেশনের স্টুডেন্টস যারা মোস্টলি হু আর অ্যাকচুয়ালি প্ল্যানিং ফর হায়ার স্টাডিজ এবং যারা চিন্তা করছে যে ইন ফিউচার দে উইল বি ওয়ার্কিং ইন নর্থ আমেরিকান ইন ডিফারেন্ট কোম্পানিজ আফটার গেটিং গ্র্যাজুয়েশন ফ্রম নর্থ আমেরিকান ইউনিভার্সিটিজ So আজকের সেশনটা will be a very fruitful session for all of them who has a keen interest to go for higher studies and will have a passion to work in the North American companies in future. So একটা চমৎকার একটা সেশনে আমি সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সেশন আমি মোহাম্মদ শামসুদ্দোহা রাসেল I am a founder and CEO of courseb.com আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমি একটু জানিয়ে দিচ্ছি আজকের ওয়েবিনার সেশনটা আমরা কিভাবে কন্ডাক্ট করব ইনিশিয়ালি আমরা চারটি সেশনে আমরা ভাগ করে নিয়েছি আজকের এই ওয়েবিনার প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পিরিয়ডে যাব আমরা আজকে আমাদের স্পিকারদের সম্পর্কে ওনাদের মুখ থেকে শুনবো আর দ্বিতীয়ত আমরা একটা কিনোট সেশনে যাব যেখানে আমরা কথা বলবো মূলত আজকের যে কিনোট টপিক নিয়ে তৃতীয়ত আমরা আপনাদের কাছ থেকে কোশ্চেনস এন্ড অ্যানসারস নিব সো আপনারা কোশ্চেন এবং অ্যানসার কোশ্চেন করতে পারেন ডিউরিং দ্য হোল পিরিয়ড অফ দ্য সেশন এবং আমরা কোশ্চেনগুলো পিক করব অন আওয়ার থার্ড সেশন অফ আওয়ার ওয়েবিনার এরপরে আমরা ক্লোজিং রিমার্কসে যাব এবং আমরা আমাদের আজকের এই ওয়েবিনারটি ক্লোজ করব সো শুরুতেই আমি একটু অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থিত তিনজন অ্যামেজিং স্পিকারস যে আপনাদের একটু ইন্ট্রোডাকশন দিবেন এবং আপনারা ভালো হয় এটা জানালে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড আপনাদের স্টাডি ব্যাকগ্রাউন্ড আপনাদের কারেন্ট পজিশনস ওয়ার্কিং ইন ডিফারেন্ট অর্গানাইজেশন এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন তো আমি অনুরোধ করব ডক্টর ইশতিয়াক আহমেদ আপনার দিকে শুরু করছি প্লিজ ধন্যবাদ কোর্সবিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে সবার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি তো আমার নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ আমি বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি তো আমার বেড়ে ওঠা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে আমি আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স করেছি সেখানে আমি 2 বছর পড়িয়েছি এরপর আমি আমার পিএইচডি করতে আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে আসি সেখান থেকে আমার আরেকটি মাস্টার্স এবং পিএইচডি করি 2018 সালে আমি সেখান থেকে পিএইচডি নিয়ে গ্রাজুয়েট করি তারপর থেকে আমি এখানে পড়াচ্ছি ইউনিভার্সিটি অফ টরন্টোতে আমি কাজ করি হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন নিয়ে কিভাবে প্রযুক্তি মানুষের জীবনে প্রভাব ফেলে সেটাই আমার গবেষণার বিষয় ধন্যবাদ চমৎকার আমরা এখন শুনবো আমাদের নেক্সট স্পিকার সিয়াম হোসেন থ্যাংক ইউ রাসেল আর কোর্সবিকে আমাকে এখানে ইনভাইট করার জন্য তো আমার নাম হচ্ছে সিয়াম আর বেসিক্যালি আমি বাংলাদেশে লেখাপড়া করছি আইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি থেকে আন্ডারগ্র্যাড করে আমি এখানে মাস্টার্স করছি ইউএস এর হিউস্টনের ইউনিভার্সিটি অফ হিউস্টন থেকে তো আমি ইলেকট্রিক্যালে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স করলো আমি অ্যাকচুয়ালি আমার সফটওয়্যারের প্রতি প্যাশনের জন্য আই ইভেন্চুয়ালি সুইচ টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আমার একটা বেসিক্যালি প্রায় 10 বছর আগে একটা ফেসবুক গ্রুপ খুলছিলাম এটার নাম হায়ার স্টাডি অ্যাব্রড এখন অনেক বছর পরে দেখছি যারা আমেরিকাতে আসে তারা অলমোস্ট সবাই হায়ার স্টাডি অ্যাব্রডের
কে চিনে আর কি, যারা আমেরিকায় উচ্চশিক্ষা করতে আসে। তা আমি নিজে অনেককে হায়ার স্টাডিতে ইন্সপায়ার করার পরেও আমি নিজেই এখন মানে লেখাপড়ার লাইনটা থেকে সরে কিছুটা অন্টারপ্রেনার মানে ব্যবসা বা অন্টারপ্রেনার লাইনে চলে আসছি। তো আমি একটা মানে সিইও অফ কোম্পানি কল্ড গেট মি হায়ার্ড, যেখানে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা আমেরিকাতে লেখাপড়া করতে আসে, তারা গ্রাজুয়েট করার পরে তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে হেল্প করি, এবং মোস্টলি সফটওয়্যার চাকরি। আমি এখন আমার মনে একটা ইকো হচ্ছে, বাট আমি বেসিক্যালি নিউ ইয়র্ক সিটিতে থাকি, যদিও 1 মাস আগে আমি কোভিড এর পরে পালায় বাফালোতে চলে আসছি, বাট এটাই হচ্ছে মোটামুটি আমার পরিচয়। ধন্যবাদ। রাদন হাসান সিদ্দিক। আচ্ছা, থ্যাংক ইউ রাসেল কোর্স বিকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার নাম রেদওয়ান, আমি আমার বাংলাদেশে বেড়ে ওঠা। আমি এক কল্লোলের আসলে ইসলাম আহমেদ কল্লোলের ব্যাচমেট, বুয়েট থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়েছি। আমারটা একটু ডিফারেন্ট, আমি সরাসরি আমেরিকা না গিয়ে আমি প্রথমে ইউরোপে এসেছিলাম মাস্টার্স করতে। দেন প্ল্যান ছিল ইউরোপে মাস্টার্স করে আমেরিকা পিএইচডি করতে আসলো, কিন্তু ইউরোপকে এত ভালোবেসে ফেলেছিলাম দেখে ইউরোপে পিএইচডি করলাম। ইভেনচুয়ালি আমার নর্থ আমেরিকাতে পোস্টডক করতে আসা, এবং নর্থ আমেরিকা পোস্টডক করে আমি এখন বর্তমানে ক্যালটেক থেকে পোস্টডক করে এখন স্যামসাং কর্পোরেশনের একটা রিসার্চ টিম লিড করছে। সো আমি না পড়াচ্ছি না আমি জব দিচ্ছি, কিন্তু আমি স্টিল রিসার্চ করছি ইন্ডাস্ট্রিতে। সো আশা করি আমি ডিফারেন্ট পার্সপেক্টিভ দিতে পারবো আমার রিসার্চে। এক্সেলেন্ট। সো আজকের ওয়েবিনারের একটা চমৎকার দিক হচ্ছে যে এখানে আমরা বেসিক্যালি 3 ডাইমেনশন থেকে আমরা হয়তো ইনফরমেশন গুলো পাবো, এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তারা খুব উপকৃত হবে যে এখানে রিসার্চারের কাছ থেকে আমরা রিসার্চ রিলেটেড কিছু ইনফরমেশন পেতে পারি। এখানে একজন প্রফেসর আছেন, ওনার কাছ থেকে আমরা একাডেমিক অ্যাডমিশন, গ্র্যাড অ্যাডমিশন ইনফরমেশন এন্ড প্রিপারেশন এটা জানতে পারি। এখানে একজন সিইও আছেন যিনি জব দেন এবং সফটওয়্যার ডিপার্টমেন্ট নিয়ে ওনার ভালো নেক আছে অ্যাজ ওয়েল। আর উনি হায়ার স্টাডিজ অ্যাব্রোড যেহেতু গ্রুপ চালান, এখানে ওনার বেশ কিছু ইনপুট আমরা পাবো। তো যাক, এই পর্যায়ে আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পিকারসদেরকে। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা জানতে পেরেছেন যে আমাদের স্পিকারসরা বর্তমানে বিশ্বের মানে নর্থ আমেরিকান কান্ট্রিতে খুব ভালো অবস্থানে যার জায়গা থেকে ওনারা আছেন, এবং ওনারা ওনাদের ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করলেন, ওনারা বেসিক্যালি কোথায় বেড়ে উঠেছেন এবং বর্তমানে ওনারা কোথায় এসেছেন। সো ওই রাস্তাগুলোই আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে, যে বেসিক্যালি ওনারা শুরু করেছিলেন কিভাবে এবং কি কি হার্ডেলস ওনাদেরকে ওভারকাম করতে হয়েছে এবং তারা কিভাবে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তো ওই গল্পগুলো বেসিক্যালি আজকে আমরা এই ওয়েবিনারের থ্রুতে করব। সো প্রথমে আমি এখন ইশতিয়াক আহমেদকে প্রশ্ন করব যে এই বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট থেকে পড়ার পরে যখন চিন্তা করা হয় যে আমি নর্থ আমেরিকায় আসবো, ওই ড্রিমটা দেখার সাথে সাথে অবশ্যই একটা প্রিপারেশনের ব্যাপার ছিল, যে আমি কিভাবে নিজেকে প্রিপারেশন তৈরি করব। আমার জিআরই জন্য একটা প্রিপারেশন লাগবে, আমার আইএলটিএস টোফেল ল্যাঙ্গুয়েজটিক যেই ব্যারিয়ার গুলো আছে ওগুলো পার করা, প্লাস প্রফেসরের কাছে কিভাবে অ্যাপ্রোচ করা, কিভাবে একটা এসওপি রাইট করতে হবে প্রপারলি, এই বিষয়গুলো যদি আমি একটু ইশতিয়াক আমাদের কাছে শুনতে পারতাম। হ্যাঁ রাসেল, ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে মানে খুবই দরকারি একটা প্রশ্ন, এবং শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় না, মানে এখন বাংলাদেশের তো এখন মানে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। সব বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখি প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর বাইরের দেশগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা উচ্চশিক্ষার জন্য আবেদন করে, এবং উচ্চশিক্ষার জন্য আবেদন করাটা অনেকখানি আমাদের জন্য কঠিন হয়ে যায় যে সঠিক তথ্যের অভাবে। এবং সিয়াম যেরকম 10 বছর আগে ও একটা খুব সুন্দর একটা গ্রুপ তৈরি করেছিল, যে গ্রুপের কাজই ছিল এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা মাস্টার্স স্টুডেন্ট যারা বাইরে যেতে চায়, আমাদের কাছে কিন্তু অনেক সময় এই তথ্যগুলো থাকে না। হ্যাঁ, তো এবং এটা আসলে একদিক থেকে চিন্তা করলে খুব কঠিন, কারণ আমরা এক ধরনের কালচারের মধ্যে দিয়ে বড় হই, লেখাপড়া করি, সেখানে আমাদের ইভালুয়েশন হয় একভাবে, কিন্তু অন্যদিকে আমাদেরকে চিন্তা করতে হয় যে আরেক জায়গায় আমাদের প্রোফাইলটাকে লোকজন কিভাবে করে দেখবে, আমরা সেখানে আমাদেরকে নিবে কিনা। তো আমাদের সেই পার্সপেক্টিভটা পাওয়া হয় না। আমাদের অনেকের জন্যই যেই দেশে আমরা অ্যাপ্লাই করছি সেই দেশে আমরা কখনো যাইনি, সেই দেশের মানুষজন কি করে লেখাপড়া করে, কিভাবে করে তারা ইভালুয়েট করে সেটা জানি না। এখানে একটা মানে তথ্যের গ্যাপ, ইনফরমেশন গ্যাপ তৈরি হয়।
তো এই গ্যাপটা কাটিয়ে ওঠাই হলো যে যুদ্ধ, হায়ার স্টাডিজ অ্যাব্রোডের একটা বড় যুদ্ধ আসলে এই গ্যাপটা কাটিয়ে উঠে এবং তারপরে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া। তো সেই জায়গায় রাসেল যে ব্যাপারটা পয়েন্ট আউট করেছে সেটা হলো যে কি কি ডকুমেন্টস আমাদের লাগে, এবং আমরা একটুখানি যারা বাইরে অ্যাপ্লাই করতে চাই একটুখানি এর সাথে কথা বলে আমরা জানতে পারি যে না আমাদের একটা পরীক্ষা দিতে হবে যেটার নাম জিআরই, আর একটা পরীক্ষা দিতে হবে যদি এটা হয় ওইদিকে আইএলস, আর এদিকে যদি ইউএস এর দিকে হয় বা নর্থ আমেরিকার দিকে হয় টোফেল, সেটা দিতে হবে। আমাদের আরেকটা ডকুমেন্টস তৈরি করতে হয় যেটা নিয়ে আমি আজকে আরেকটু বেশি করে কথা বলবো, সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস, সেটা তৈরি করতে হবে। অনেকে আবার বলেন যে এগুলোর পাশাপাশি প্রফেসরকে ইমেল করতে করা দরকার আছে কিনা, বা ইমেল কি করলে পরে কিভাবে করে করতে হবে। তারপরে এইটাও প্রশ্ন আসে যে অ্যাপ্লাই করার সময় তো অল্প কিছু টাকা লাগে, সেই টাকা আমি দিব কোত্থেকে, ক্রেডিট কার্ড কোথায় আছে। তো আমাদের সময় নীলক্ষেতে গেলে পরে সেখানে এক মামা ছিল, মামা আমাদের সাহায্য করতে, এখন আবার ক্রেডিট কার্ড অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। তো এই সব প্রশ্নগুলো আমরা একভাবে পড়ে যাই এবং দেখা যায় সবগুলো জিনিস দরকার এটা আমরা জানার পরেও 90% আমাদের মধ্যে 90% মানুষ তাদের 90% সময় ব্যয় করে জিআরইর ওয়ার্ড মুখস্থ করে, যেন ওইটাই হলো যে হায়ার স্টাডিজ এর বাইরে মানে অ্যাপ্লাই করার একমাত্র মানে দরকারি বিষয়। আমি অস্বীকার করছি না যে জিআরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং সেখানে জিআরই তো ভালো স্কোর করতে গেলে পরে সেখানে ওয়ার্ড মুখস্থ করা, নতুন ওয়ার্ড শেখার এটার একটা ভূমিকা আছে, আমি এটা অস্বীকার করছি না। এটা হলো পুরো পাজলের ছোট্ট একটা অংশ, পাজলটা আরো বড়, আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। তো জিআরই টোফেল এগুলো প্রিপারেশন নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আরো আলাপ করতে পারি। আমি আজকে যে জিনিসটা নিয়ে ফোকাস করব সেটা হলো এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। কারণ আমি এখন টেবিলের উল্টো দিকে বসার কারণে আমাকে কি করতে হয়, আমাকে এই ধরনের প্রচুর অ্যাপ্লিকেশন আমার কাছে আসে, আমাকে পড়তে হয়। এবং আমরা কেউ কিন্তু জিআরই মার্কস দেখিও না, জিআরই মার্কস দেখিও না, টোফেলের মার্কস দেখিও না, মানে দেখি না এভাবে করে বলাটা হয়তো একটুখানি ইয়ে হবে যে আমরা সেরকম দরকার না পড়লে আসলে কখনোই দেখা হয় না। বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আসলে আমরা যতজন অ্যাডমিশন দিতে পারবো প্রতি বছর তার চেয়ে অনেক গুণ বেশি অ্যাপ্লিকেশন আসলে আসে। এবং আমি যদি প্রসেসটা সম্পর্কে একটুখানি বলি তাহলে পরে সবার বুঝতে সুবিধা হবে যে সবগুলো অ্যাপ্লিকেশন আসলে প্রফেসরদের পর্যন্ত রিচ করে না। প্রথমেই ফিল্টার আউট হয়ে যায় অনেক অ্যাপ্লিকেশন, কারণ এতগুলো অ্যাপ্লিকেশন আসলে প্রফেসরদের সবার পক্ষে দেখাও সম্ভব না। প্রতি বছর একটা অ্যাডমিশন কমিটি তৈরি হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা অ্যাডমিশন কমিটি তৈরি হয়, সেখানে কয়েকজন প্রফেসর থাকে, সিনিয়র প্রফেসর থাকে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের প্রফেসর থেকে একটা কমিটি তৈরি হয়। সেই কমিটির সঙ্গে কিছু স্টাফ থাকে যারা এই কমিটিরই অংশ থাকে, তারা এই প্রফেসরদের সঙ্গে কাজ করে। এবং কিছু স্টাফ আরো নতুন করে হায়ার করা হয়, কারণ আমাদের মাঝে মধ্যে অ্যাপ্লিকেশন আসে হলো যে 15,000 20,000 অ্যাপ্লিকেশন, এত অ্যাপ্লিকেশন আমাদের যে রেগুলার স্টাফ এরাও দেখে শেষ করতে পারে না। তো আমাদের প্রত্যেক বছর ওই কমিটিটা কি করে যে তারা মোটামুটি সবগুলো অ্যাপ্লিকেশনের উপরে ওই জিআরই নাম্বার, টোফেল নাম্বার বা এরকমের কিছু একটা ছাঁকনি দিয়ে তারা মানে প্রথম কথা হলো এই স্টাফদের কাছে আসার আগে কম্পিউটারের মাধ্যমে কিছু অ্যাপ্লিকেশন কিন্তু বাদ দিয়ে দেয়, যেগুলো রিকোয়ার্ড যেই আমাদের কোয়ালিফিকেশন সেটা মেনটেন করতে পারেনি, এটা বাদ। এই জন্য মানে কেউ যদি আমি এই জন্য অ্যাপ্লিকেশন করার ব্যাপারে খুব সতর্ক থাকতে বলি যে অনেক সময় যদি ফিল্টারের কারণে কম্পিউটারই তোমার অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দেয় তাহলে পরে ওইটা অ্যাডমিশন কমিটির কাছে পৌঁছাবে না। এবার অ্যাডমিশন কমিটির কাছে পৌঁছানোর পরে প্রথমে যাই হলো স্টাফদের কাছে, যারা কিনা রিসার্চার না বা যারা অ্যাডমিশনের আসলে ওদের অ্যাডমিশন দিতে পারে না, তারাও অনেকটা কম্পিউটারের মতোই কাজ করে কিন্তু এর চেয়ে একটুখানি বেটার কাজ করে। তারা হলো ভিতরের জিনিসগুলো পড়ে দেখে যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট কিনা। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন গুলো এখানেই বাদ হয়ে যায়। এবং তারপরে ওই অ্যাডমিশন কমিটির যে প্রফেসররা আছে তাদের কাছে হয়তো মানে প্রথম যদি 10,000 অ্যাপ্লিকেশন থাকে 5,000-এর মতো কম্পিউটার বাদ দিয়ে দেয়, বাকি 5,000-এর মধ্যে 2,500 হলো স্টাফরা বাদ দিয়ে দেয়, বাকি 2,500-এর মতো অ্যাপ্লিকেশন যেটা থাকে এবার ওই অ্যাডমিশন কমিটির যে প্রফেসররা থাকে তারা সেটাকে ভাগ করে যে কোন প্রফেসর বাকি ডিপার্টমেন্টে তারা কতগুলো অ্যাডমিশন অ্যাপ্লিকেশন রিভিউ করবে। এবং এটা কিভাবে ভাগ করা হয়, ওই অ্যাপ্লিকেশনটা পড়ে দেখে যে কোন স্টুডেন্ট কোন প্রফেসরের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, তো সেই অনুযায়ী। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই অ্যাটলিস্ট আমাদের টরন্টোতে যেটা হয় অ্যাটলিস্ট 3 থেকে 4 জন আমাদের প্রফেসরের ইভালুয়েশনের মধ্যে দিয়ে এটা পাস করে ওই ইনিশিয়াল স্ক্রিনিং এর পরে। তো এইবার আমাদের কাছে যখন এগুলো আসে মানে সেটাও একটা বিশাল লিস্ট, এবং মানে প্রত্যেকটা প্রফেসরও যতজন পায় এতজন আসলে মানে
500-600 এরকম করে অ্যাপ্লিকেশন আসে, সেটা আসলে আমাদের পক্ষে সবগুলো অ্যাপ্লিকেশন ওইভাবে করে দেখা সম্ভব হয় না। আমরা হয়তো কিওয়ার্ড দিয়ে সার্চ করি যে আমি এই কিওয়ার্ডের অ্যাপ্লিকেশন কতগুলো আছে না আছে সেগুলো। আমরা অ্যাপ্লিকেশনে যাবার পরেও প্রায় মানে আমাদের নিজেদেরও বিভিন্ন প্রফেসর বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। অনেক সময় আমরা এই জন্য আমাদের নিজেদের রিসার্চ গ্রুপের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে তাদেরকে এবার বলি যে কাজ করতে। কিন্তু যেটা পয়েন্টটা মেক করছি যে আমরা কখনো আর ওই জিআরই টোফেল ওগুলো দেখতে সাধারণত যাই না, আনলেস যে সেখানে খুব একটা কোয়েশ্চেন চলে আসলো যে আমি তার এসওপি পড়তে গেলাম, এসওপিতেই তার ইংলিশের অবস্থা এত খারাপ যে দ্যাট মেড মি আস্ক দিস কোয়েশ্চেন যে ওর ইংলিশের অবস্থা কি আসলে ভালো কিনা, ওকে লেটস চেক দেয়ার ইয়ে, অথবা আমরা একটা ইয়ে করতে পারি কিনা, তার ইন্টারভিউ সেট করতে পারি কিনা, এরকম জায়গায় যাই, বা আদারওয়াইজ আমরা ওই জায়গায় যাই না। এখন এসওপিটা আমরা খুব ভালো করে পড়ি, কারণ কি যে এসওপি হলো স্টেটমেন্ট অফ পারপাস। এটা দেখে বোঝা যায় যে এই স্টুডেন্টটাকে যে আমরা নিয়ে আসবো, ওকে নিয়ে আসলে আমাদের কি লাভ হবে, এবং এটা কিন্তু আসলে একটা চুক্তির মতো ব্যাপার। এবং এই জায়গায় আমি একটা জিনিস মানে খুবই মানে আসলে মন খারাপ হয়ে যায়, বাংলাদেশ বা আমাদের একটু বড় করে বললে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে অনেক সময়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখন বলাটা একটুখানি রিস্কি, কারণ ইন্ডিয়া থেকে আসলে খুব হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন আসে, এটা অনেস্টলি আসে। মানে ইন্ডিয়াটা ভ্যারি করে, ইন্ডিয়া থেকে খুব খারাপ মানে খারাপ বলবো মানে দুর্বল অ্যাপ্লিকেশনও আসে, কিন্তু একটা বড় অংশ কিন্তু খুব ভালো হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন আসে। কিন্তু এই যেই পার্টটার কথা বলছিলাম, একটা বড় অংশের আমাদের এসওপি কিন্তু খুব দুর্বল হয়, বিশেষ করে আমাদের দেশ থেকেও যারা আসে। কেন দুর্বল হয়? তাদের একটা বড় অংশ হলো মানে যেটা সহজ বাংলায় বলে যে চুরি করে কপি করে আরেকজনের রেসিপিটা এটা লিখে দেয়। বাজারে অনেক বড় ভাই সিনিয়র ভাইয়ের চোথা পাওয়া যায়। অনেক সময় এরকমও দেখা যায় যে আরেকজনের নাম সহ মানে কপি করে তারও যা ইন্টারেস্ট এরকম পাই পুলের মধ্যে 3-4 জনের একদম সেম ইন্টারেস্ট এবং সেম জিনিস, মানে টেক্সটের মধ্যে 70% 80% ম্যাচ সহ তারা এসওপি সাবমিট করে। তো এগুলো হলো একদম ডিরেক্ট মানে রিজেক্ট হয়ে যায়। কোনো এটা তখন আমরা ইন্টারেস্টই হারিয়ে ফেলি। এবং আমি এখনো পয়েন্ট আউট করতে পারবো কিছু কিছু এসওপির কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বছরের পর বছর ধরে একই কথা, মানে ওইটা আগের বছরও এই কথা বলে লোকজন আসছে, এই বছরও 4-5টা অ্যাপ্লিকেশনে ওই কথাই বলছে, এবং দেখলে দেখি ওইটা ওই একই জায়গা থেকে একই ইউনিভার্সিটির সম্ভবত মানে স্টুডেন্ট, তারা ওইটা ব্যবহার করে কালেকশন পয়েন্ট আছে এবং তারা মানে পয়েন্ট টু পয়েন্ট কপি করেছে। তো প্রথম আমার সাজেশন হবে যে বি অরিজিনাল। এটা হলো একজন মানুষের সারা জীবনের ইস্যু, যে আমি আরেকজনের স্বপ্ন বেচে হয়তো ঢুকে যেতে পারি কোনোভাবে একটা জায়গায়, কিন্তু সেই জায়গায় সারা জীবন আমি কাটাতে পারবো না। আমি যেই জিনিস পছন্দ করি না সেই জিনিস নিয়ে মাস্টার্স পিএইচডি হায়ার স্টাডিজ এগুলো করে সারা জীবন কাটানো আসলে সম্ভব। তো বি অরিজিনাল হলো যে ফার্স্ট সাজেশন। এখন বি অরিজিনাল বললে পরে এটা আবার একটা বিপজ্জনক কথা। আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে যে লোকজন ফেসবুকের ইনবক্স থেকে শুরু করে ইমেলে, আচ্ছা আমি তাদেরকে বলি যে তোমার যা ভালো লাগে সেটা নিয়ে তুমি রিসার্চ করবে। আমাকে তখন প্রশ্ন করে আমার কি ভালো লাগা উচিত। এটা আসলে তার কি ভালো লাগা উচিত এটা তো আমি জানি না। হ্যাঁ, এটা খুবই মানে কঠিন প্রশ্ন। তবে আমি বুঝি যে এই প্রশ্নটার আবার একটা উদ্দেশ্য আছে। কি ধরনের উদ্দেশ্য? যে তারা এটাও বোঝার চেষ্টা করে যে আমার তো অনেক কিছুই ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে কি তার ভালো লাগবে। এটা অনেকটা ওই যে মানে প্রেম করার সময় মানুষের যেরকম একটা মানে কনফিউশনে থাকে যে হ্যাঁ মানে আরেকজনের কি ভালো লাগবে ওইটা সেটা বোঝার চেষ্টা করে। তো এইটার জন্য আমি হয়তো আজকে একটুখানি সাহায্য করতে পারি, যে যেই জিনিসটা আর কি সাধারণত বলা হয় যে গুড প্র্যাকটিস অফ রাইটিং এসওপি, একটা স্টেটমেন্ট অফ পারপাস লেখার জন্য যে কতগুলো কোয়েশ্চেন করার। বাট ফার্স্ট অফ অল আমি যেটা ক্লিয়ার করতে চাই, এসওপি ইজ নট আ সিভি। এটা ন্যারেটিভ ভার্সন অফ সিভি না। সিভি ইজ অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ ডান বিফোর, পাস্টে কি কি করেছে সেটার ভার্সন হলো সিভি। আর এসওপি হলো তুমি কি করতে চাও ইন ফিউচার, স্টেটমেন্ট অফ পারপাস, তোমার পারপাস কি, ফিউচারে তুমি কি করতে চাও। এই দুইটা আলাদা জিনিস, পাস্ট আর ফিউচার আলাদা জিনিস। এটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। আমরা সবাই বুঝি পাস্ট আর ফিউচার আলাদা জিনিস, তারপর এসওপি লিখতে হলে পরে অনেকেই 80% লিখে রাখি আমরা পাস্টে কি কি করেছি। মানুষজন ভাবে যে আমি যদি সুন্দর করে সিভিটা আবার একটু ভালো করে লিখে দিই এখানে, মানুষজন খুব ইমপ্রেসড হবে, কারণ সিভিতে হয়তো সে এমন কিছু করেছে যেটা খুব প্রাউড। কিন্তু তোমার সিভিটাও তো তোমার অ্যাপ্লিকেশনের সঙ্গেই যাচ্ছে, আমরা তো এটা দেখছি, আমরাও তোমার ব্যাপারে প্রাউড, কিন্তু আমরা এসওপিতে জানতে চাই এরপরে তুমি কি করবে, ওই জায়গায় ফোকাস করা। সো এটা ফিউচারের দিকে ফোকাস করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো আমরা চাই এসওপিতে যে অ্যাপ্লিকেন্ট সে বলুক যে সে একটা প্রবলেমে ইন্টারেস্টেড, সে একটা দুনিয়ার একটা প্রবলেম সলভ করতে চায়, একটা প্রবলেম। একদম ডিস্ট্রাক্টেড হলে চলবে না যে আমি না এরকম এই মাটির একটা প্রবলেমও সলভ করতে চাই, পানির একটা প্রবলেমও সলভ করতে চাই, আকাশের একটা প্রবলেমও সলভ করতে চাই, বাতাসের একটা প্রবলেমও সলভ করতে চাই। প্রত্যেকটাই ভালো প্রবলেম, কিন্তু আমি যখন দেখি যে সে আকাশ বাতাস মাটি পানি সব একসাথে, তখন আমরা কনফিউজ হয়ে যাই যে ও আসলে কি করতে চাই। এই জন্য একটা এসওপিতে অনেস্টলি একটা প্রবলেমে ফোকাস করতে হবে, এবং সেই প্রবলেমটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম হতে হবে।
ইম্পর্টেন্ট প্রবলেম শুধু আমার জন্য না, ইম্পর্টেন্ট প্রবলেম দুনিয়ার জন্য। যেমন আমি বলতে পারি যে আমি গ্লোবাল ওয়ার্মিং কিভাবে সমাধান করা যাবে, গ্লোবাল ওয়ার্মিং এর যে সমস্যাটা, আমি সেই প্রবলেমে ইন্টারেস্টেড। এই প্রবলেমটা শুধু আমি না, এই প্রবলেমটা একটা সিগনিফিকেন্স আছে যে সারা বিশ্বের মানুষের জন্য এটা একটা বড় সমস্যা। অথবা আমি বলতে পারি যে আমি ক্যান্সার রোগের প্রতিরোধক বা প্রতিষেধক আমি তৈরি করতে চাই, কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এইটার কারণে সমস্যায় পড়ছে। অর্থাৎ আমি এমন একটা সমস্যা পিক করলাম যে সমস্যাটাকে মানুষজন বুঝবে যে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সেটা হতে পারে যে এটার সংখ্যা যে কয়েক কোটি মানুষের এটার এফেক্টেড হবে সেটা না, কয়েক লাখ হলেও হবে। আমি যদি এমন একটা ছোট ডিজিজের কথা, ছোট মানে এই সেন্সে যে তাতে ভোগে কম মানুষ, কিন্তু এটা একটা কঠিন প্রবলেম, সেটাও হতে পারে, এটা সমস্যা নাই। এটা কোনো কম্পিটিশন না যে আমার প্রবলেমটা বেশি মানুষের হইতে হবে তাহলে আমার অ্যাপ্লিকেশন জোরাল হবে, ব্যাপারটা এরকম না। প্রবলেমটা ফিক্স মানে ফোকাস থাকা উচিত। এবার সেকেন্ড কোয়েশ্চেন, হ্যাঁ বুঝলাম যে এটা একটা বড় বিগ প্রবলেম, কিন্তু মানে হোয়াই মানে আর ইউ কনসার্নড অ্যাবাউট দিস? এই বড় প্রবলেমে তো নিয়ে তো চিন্তা করার জন্য অনেক বড় বড় মানুষ আছে, তুমি কেন এটা নিয়ে চিন্তা করতেছো? এই জায়গাটায় অনেক সময় পার্সোনাল স্টোরি ক্যান বি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং, যে এই ক্যান্সার রোগের ব্যাপারে আমার উৎসাহটা কেন আসলো। এটা আমরা এই কারণেও দেখি যে কি আসলে জেনুইনলি এই প্রবলেমে ইন্টারেস্টেড, নাকি গুগল করে দেখছে যে মার্কেটে এই জিনিসটা চলতেছে, গ্র্যান্ট আছে দেখে এই জন্য অ্যাপ্লাই করছে। তাতে কি সমস্যা? সে এইখানে আসার পরে পরবর্তীতে যখন দেখবে যে আসলে রিসার্চ তো কঠিন, যে কোনো রিসার্চের পরবর্তীতে ভালো কিছু করা কঠিন, যখন কঠিন ব্যাপারটা আসবে তখন সে ইন্টারেস্ট পাবে না। কিন্তু যার ইনহারেন্ট মোটিভেশন আছে সে এরপরেও কাজটা কন্টিনিউ করে যাবে, মানে সে এই প্রবলেমের মধ্যে দিয়ে সে কোনো একটা আনন্দ পায় কিনা, বা সে এইটার মধ্যে দিয়ে সে তার লাইফের সাথে সে কিভাবে করে কানেক্ট করছে তার সাইড থেকে দেখো, ওইটা আমরা দেখতে চাই। আচ্ছা, থার্ড কথা হলো যে ঠিক আছে আমি বুঝলাম এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, এই প্রবলেমে তুমিও খুব ইন্টারেস্টেড, কিন্তু ইন্টারেস্ট তো বড় কথা না, তোমার কি যোগ্যতা আছে? অনেকেই তো মানে ক্যান্সার রোগের কারণে একটা বড় প্রবলেম, অনেকেই সমস্যার সমাধান করতে, যেমন আমিও চাই, কিন্তু আমার এটার কোনো যোগ্যতা নেই। আমি একজন কম্পিউটার সায়েন্টিস্ট, আমার অনেক কম্পিউটার সায়েন্টিস্ট এখানে ভালো কাজ করতেছে, কিন্তু আমার পার্টিকুলারলি সেই জায়গায় কোনো যোগ্যতা নেই। পরের পার্ট হলো আমার যোগ্যতাটা প্রমাণ করতে হবে। এখন আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স স্টুডেন্ট হিসেবে আমি আমার যোগ্যতা কিভাবে প্রমাণ করব? এই অবস্থায় আমরা কখনোই আশা করি না যে সে তার বড় কোনো রিসার্চ কাজ থাকবে বা পাবলিকেশন থাকবে, কিন্তু সে কি এই বয়স অনুযায়ী, এই লেভেল অনুযায়ী ঠিক মতো প্রিপারেশনটা নিছে কিনা, সে কি বেসিক প্রবলেমের মানে যেটা দরকারি সেমিনাল যে ওয়ার্ক আমরা বলি, মেইন কিছু গবেষণাপত্র সে পড়েছে কিনা, সে এটার জন্য যে স্কিলটা দরকার সেটার জন্য সেই রিসার্চ স্কিলটা সে ডেভেলপ করেছে কিনা, টুলস গুলো শিখেছে কিনা, মেথড গুলো শিখেছে কিনা, টেকনিক গুলো শিখেছে কিনা, এই রিলেটেড কাজ করে এরকম কোনো গবেষকের সাথে সে কাজ করার চেষ্টা করেছে কিনা, একটা প্রজেক্ট সে ছোটখাটো প্রজেক্ট হলেও সেই জিনিসের কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা। ওই জায়গা থেকে তাকে দেখাতে হবে যে এই কাজটা করার জন্য আমি আসলে যোগ্য। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, আমি একটা দরকারি প্রবলেমে কাজ করছি, সেই প্রবলেমের ব্যাপারে আমার পার্সোনাল ইন্টারেস্ট আছে এবং আমার এই প্রবলেমে কাজ করার কি আছে, আমার যোগ্যতা আছে। এরপরে ফোর্থ যেই প্রবলেম মানে কোয়েশ্চেনটা থাকে, আচ্ছা সবকিছু বুঝলাম, কিন্তু তুমি আমাদের এখানে আসতে চাও কেন? কেন আমরা তোমাকে হেল্প করতে পারবো, বা আমরা কেন, ওয়াই আস? তুমি তো এইরকম কাজটা আরো অনেক জায়গায় করতে পারো। এবং এই জায়গার জন্য, এবং এইটা আরেকটা জায়গা যে কারণে হলো কপি পেস্ট প্রবলেমেটিক, যে একই মানে এসওপি সব জায়গায় দিলে যেটা সমস্যা হয়, ওইখানে স্টুডেন্টকে কি যা করতে হয় সেটা হলো এই ইউনিভার্সিটিতে এই রিলেটেড কাজ যেই প্রফেসররা করে তাদের প্রোফাইলে যেতে হয়, তাদের প্রজেক্ট গুলো দেখতে হয় এবং বলতে হয় যে এই প্রোফাইলে এই ইউনিভার্সিটি এই প্রফেসর 2-3 জনের নাম যদি আমি বলি, তাহলে এই প্রজেক্টে কাজ করছে যেগুলো আমি যা করতে চাই তার সাথে আসলে খুব রিলেটেড বা অ্যালাইন্ড। আমি এদের ল্যাবে যোগ দিয়ে আমি এদের কাছ থেকেও কিছু শিখবো এবং আমি আশা করি যে আমার স্কিল দিয়ে আমি এই প্রজেক্টগুলোতে কন্ট্রিবিউট করতে পারবো। তো এই সেটটা যদি একসাথে থাকে তাহলে এটা কিন্তু একটা খুব সুন্দর কোহারেন্ট স্টোরি হচ্ছে, একটা গল্প হচ্ছে। এটা লন্ড্রি লিস্ট হচ্ছে না, আমি এই 5টা জিনিস করছি তো আমি খুব ভালো, আমাকে তুমি নাও, এরকম কিন্তু স্টোরি হচ্ছে না। এটা খুব সুন্দর কোহারেন্ট একটা স্টোরি হচ্ছে। এই স্টোরিটা যদি একজন বলতে পারে তাহলে তার এসওপি খুব স্ট্রং হয়। এবং ফাইনালি আমি যেটা বলে শেষ করব সেটা হলো যে এসওপি লেখার সময় এটা ওই যে জিআরইর ল্যাঙ্গুয়েজ টেস্ট না, এখানে জটিল কঠিন ইংরেজি দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ইংরেজি প্রমাণ মানে ইংরেজিতে সে খুব ভালো এটা প্রমাণ করার কোনো দরকার নেই। মেক ইট সিম্পল, যেন তোমার আসল যেই ফোকাস সেটা সুন্দরভাবে সহজভাবে সেটা প্রকাশ পায়, যেন যে এই জিনিসটা পড়বে সে যেন সহজে জিনিসটা বুঝতে পারে। কোনো ল্যাঙ্গুয়েজে ভুল করা যাবে না। তৈরি করার পরে এসওপিটা তৈরি করার পরে কয়েকবার গ্রামার পাস দিতে হবে, দরকার হলে আরেকজনকে দিয়ে সেটা দেখিয়ে দেওয়া যেতে পারে যে কোনো ল্যাঙ্গুয়েজে ভুল আছে কিনা বা কোনো ফ্লোটা স্মুথলি হচ্ছে কিনা, এরকম করে। এবং এটা দৈর্ঘ্য আমরা বলি 1 থেকে 1.5 পেজের মধ্যে থাকলে ভালো।
হাইস্ট 2 পেজ পর্যন্ত যেতে পারে যদি কারোর অনেক কিছু বলার থাকে, কিন্তু 1.5 পেজের উপরে কোনোভাবেই না যাওয়াটাই আমরা সাজেস্ট করি, কিন্তু এরপরে আর কোনো কিছুই যেন না যায়। এটা মানে এরপরেও আমরা দেখি যে 5 পেজ বড় এসওপি অনেক সময় পাওয়া যায়, কেউ পড়ে না। এবং আমি বললাম যে প্রথম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যদি একটা স্টুডেন্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে না পারে, ভেরি হার্ড যেটা আমরা আবার ওই স্টুডেন্টের প্রোফাইলে ব্যাক করে ওই স্টুডেন্টকে পিক করব, ভেরি আনলাইকলি। অনেকজন লিস্টের পরে মানে ফার বেটার ক্যান্ডিডেট বসে আছে, সো ওই 1-1.5 মিনিটের জন্য এটা পিক করতে হবে। ওকে, থ্যাঙ্কস, আই উইল লিভ ইট হিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বলছিলাম ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সেস ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদের সাথে। ধন্যবাদ ইশতিয়াক, খুব ভালো কিছু তথ্য পেলাম তোমার ডেলিভারেশনের থ্রুতে। সো নাও আই উড লাইক টু রিকোয়েস্ট সিয়াম আশরাফ হোসেন। বেসিক্যালি সিয়ামের কাছে আমার দুটো প্রশ্ন। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু নো যে হায়ার স্টাডিজ অ্যাব্রোড যে সিয়াম শুরু করেছিল ফিউ ইয়ার্স ব্যাক, ওইটার ব্যাকগ্রাউন্ড নাম্বার 1, এবং ওইটার মাধ্যমে আমরা জানি অনেক স্টুডেন্টস বাংলাদেশ থেকে বেশ কিছু তথ্য পেয়ে, এবং এখনো নর্থ আমেরিকায় বেশ কিছু স্টুডেন্টস, ইভেন আমি যতটুকু জানি ইউরোপ অস্ট্রেলিয়াতেও আছে। তো এইটার ব্যাকগ্রাউন্ড একটু সিয়ামের কাছে শুনতে চাই প্রথমত। দ্বিতীয়ত আমরা সিয়ামের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে যেহেতু গেট মি হায়ার্ড নামে ওর একটা স্টার্ট আপ আছে, ওইখানে পোস্ট কোভিড যে থ্রেটস এবং সিচুয়েশনস অ্যাবাউট গেটিং জব ইন ইউএস এন্ড কানাডিয়ান মার্কেট, ওটার ব্যাপারে সিয়াম যদি কিছু বলতো। দ্য ফ্লোর ইজ ইয়োরস সিয়াম। থ্যাংক ইউ রাসেল। এটা তো অনেক লোডেড কোয়েশ্চেন, আমি জানি না এটা শেষ করা যাবে নাকি, অনেক বড় কোয়েশ্চেন। বাট প্রথমত মানে থ্যাংক ইউ কল্লোল ইশতিয়াককে, ও খুবই খুবই ভালো কিছু পয়েন্ট বলছে। সো আমিও কিছু নোট নিচ্ছিলাম, এবং ও যে পয়েন্ট গুলো বলছে এইগুলা আসলে বাংলাদেশের থেকে যখন কোনো একটা স্টুডেন্ট গ্রাজুয়েট করে তখন আসলে এই কোনো কারণে এই ইনফরমেশনটা এখন অনেক অ্যাভেলেবল হওয়ার পরেও, তার অনেক হ্যামার করার পরে এই ইনফরমেশন গুলো কোনো একটা কারণে হয়তো মিসিং হয়ে যায়, মানে যেটা হয়তো ওইখানে আরো কিছু কাজ করার আছে। বাট কল্লোল খুবই ভালো কিছু পয়েন্ট বলছে, সো থ্যাঙ্কস ফর দ্যাট। তো প্রথম আমি আসলে কল্লোলের অ্যানালজি গুলাই আমি ইউজ করবো কিছুটা। যেমন ও একটা পয়েন্ট বলছিল যে পাজল, যে এই যে আমরা একটা এই জিআরইটা হচ্ছে একটি অনলি একটা পিস অফ পাজল, যে আমরা এই জিআরইটা শুধু সলভ করতেছি, এসওপি টিসিপি অন্যগুলো সলভ করতেছি না। এখন আমার ইয়াটা হচ্ছে যে আমি ওইটাকে আরেকটু এক্সটেন্ড করবো, যে এই পুরা মানে ফার্স্ট অফ অল লাইফটা একটা পাজল, কিন্তু আমি জাস্ট জিআরইটা থেকে শুধু আমেরিকায় যাওয়াটা ফার্স্ট, আমি আমেরিকায় যেতে চাই, কানাডায় যেতে চাই, মাস্টার্স করতে চাই, পিএইচডি করতে চাই। কেন করতে চাই? কারণ এই বড় ভাই বা বড় আপুকে দেখছি, তারপরে জানি না কেন করতে চাই, আই ডোন্ট নো। সো ওই বিগার পাজলটা হচ্ছে বেসিক্যালি যে হোয়াট, মানে আমি আসলে ইভেনচুয়ালি কি করতে চাই আমার লাইফে, ওই অ্যান্সারটা জানলে ওইটা এসএপির ক্ষেত্রেও হেল্প করবে এবং আরো অনেকগুলো ডিসিশন মেকিং এ হেল্প করবে। যেমন আমি যখন মাস্টার্স মানে বাংলাদেশে ছিলাম তখন আমার গোল ছিল যে ভাই আমি ফান্ডিং পাইলেই যাবো, সাসকাচুয়ানা, আলাস্কা, যে ইট ডাজন্ট ম্যাটার, আই উইল গো এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, আমি ফান্ডিং পাইলেই হয়েছে। কিন্তু সো বাংলাদেশ থেকে যেহেতু আমি ওই মাইন্ডসেটটা বুঝি, কারণ বাংলাদেশ থেকে আসলে যে প্রেশারটা থাকে যে আমি পাশ করে গ্রাজুয়েট করে কি চাকরি করবো জানি না, সো তখন মনে হয় যে বাংলাদেশ থেকে পালাই দিতে পারলেই বাঁচি, যেখানেই যাই কিছু যায় আসে না। সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাইন্ডসেট, কিন্তু এখন যেহেতু এখন আরেকটু বেশি ইনফরমেশন অ্যাভেলেবল আছে, আমার মনে হয় যে আমি যদি এখনকার কারো শুনতে থাকতাম বাংলাদেশে, তাহলে সবার আগে আমি আসলে একটু স্ট্র্যাটেজাইজিং এর সময়টা দিতাম, যে রোড ম্যাপিং, যে আমার 5 ইয়ার্স 10 ইয়ার্স এর মানে হোলিস্টিক রোড ম্যাপিং কি হইতে পারে। যে আমি বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট, আমি এখন যাচ্ছি এই মাস্টার্সটা করতে চাচ্ছি, এটা করে আমি কি করব, আসলে ওখানকার জব মার্কেটটা একটু রিসার্চ করি। এখন কিন্তু সবকিছুই ওপেন, বাংলাদেশের থেকে কিন্তু রিসার্চ ক্লাস ডোরে কিন্তু রিসার্চ করা যায়। যে আমি এখন মেশিন লার্নিং করতেছি, ডেটা সায়েন্স করতেছি, ধরলাম ওই ডেটা সায়েন্স বলছি বিকজ দিস ইজ সাচ এ বিগ বাজওয়ার্ড রাইট নাও, যে ডেটা সায়েন্স করতেছি, এইটা আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি সেখানকার রিসার্চ গুলা কি ডেটা সায়েন্সের, মানে আমি কি ইভেন্চুয়ালি ইন্ডাস্ট্রিতে যেতে চাই নাকি একাডেমিয়ায় যেতে চাই। তারপরে আমি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চাই তাহলে আমি কোন সিটিতে থাকতে চাই, আমি কি মানে ডেটা সায়েন্সের মেজর হাব গুলাতে থাকতে চাই নাকি কোথায় থাকতে চাই। সো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো যদি বাংলাদেশ থেকেই করা যায় এখন, এবং এগুলো করা যায় এবং এগুলোর অ্যান্সারটা কিছুটা হলেও পাওয়া যায়, এটা আমার মনে হয় যে অনেক বেশি হেল্পফুল হবে, এটা আমার মতে। এবং এটার কারণটা হচ্ছে যে আমরা আমাদের লাইফের যে ডিসিশন গুলা নেই যে কোনো পয়েন্টে, সেই ডিসিশনের একটা 10 ইয়ার্স পরে একটা অনেক লং মানে বিগার এফেক্ট থাকে। মানে ছোট একটা, যেমন আমি যে আমেরিকায় আসছি, এটা একটা ডিসিশন, এটা কিন্তু একটা খুব মোমেন্টারি ডিসিশন ছিল টাইপের, মানে আমি হয়তো কয়েক মাস চিন্তা করছি, কিন্তু এমন না যে আমি অনেক কিছু করছি এটা নেই, কিন্তু ওই যে ডিসিশনটার জন্য
আমার পরে 10 বছর পরে আমার অন্যান্য অনেক বড় একটা এফেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে প্রজেক্টাইলের মতো, যে আমরা একটা ছুড়ে মারলাম, শুরুর দিকে অ্যাঙ্গেলটা ছোট থাকে কিন্তু পরে 10 বছর পরে বিশাল হয়ে যায় গ্যাপটা। তো তো এই জন্য আমাদের এই যে কোনো পয়েন্টে ডিসিশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই ডিসিশন গুলো আমরা তাহলে কিভাবে নিব। এবং থ্যাঙ্কস এগেন যে রাসেল এই জিনিসটা করার, মানে এইরকম কনভারসেশন গুলো ইনভাইট করার জন্য। যে আমি এখন যেতে চাই ফর এক্সাম্পল, মানে আমি যদি থাকি যে আমি এখন কল্লোলের জায়গা বা ইশতিয়াক আহমেদের জায়গায় যেতে চাই, যে ও একজন প্রফেসর, বাংলাদেশ থেকে আমি একজন স্টুডেন্ট, আমি তাহলে বুঝবো কিভাবে? উনি তো চলে গেছে, 10 বছর পরেই আছে, মানে আমি যেই জায়গায় 10 বছর পরে যেতে চাই অলরেডি একজন ওখানে আছে রাইট নাও লিভিং। সো ফার্স্ট থিং উড বি টু অ্যাকচুয়ালি ফলো হিজ, লাইক ট্রাই টু অ্যানালাইজ হিজ পাথ, অ্যান্ড হি ইজ বেসিক্যালি একটা কাইন্ড অফ লাইক, ও হচ্ছে আমার একজন মেন্টরের মতো হয়ে যাবে এই ফিল্ডে। এবং কল্লোলের মতো এরকম আমি আরো 10 জন মেন্টরকে দেখবো, যে আচ্ছা ওনারা আসলে কি কি করছেন যে কারণে উনি গেছেন। সেম আমরা অন্য কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল অন্য কোনো পাথের কাউকে দেখবো। সো কামিং ব্যাক টু দ্য, মানে ক্লোজিং দ্য লুপ, সেটা হচ্ছে যে প্রথম আমার মনে হয় যে কল্লোলের পয়েন্টটা থেকে ধরে যে প্রসেসের জুম ইন করার আগে যে আমি জিআরইটা করবো নাকি এটাতে বেশি হাইপার ফোকাস করবো, এর আগে আসলে ওই রোড ম্যাপিংটা খুবই জরুরি। এবং রোড ম্যাপিং এর ক্ষেত্রে যারা আগে চলে গেছে, যারা মেন্টর, তারা আমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। তো এটা হচ্ছে প্রথম, যেটা মানে বারবার ওই ঘুরে ওই জায়গাটাতে চলে আসতে হবে। কারণ হচ্ছে আমরা অনেক সময় আরেকজনকে ফলো করে এক্সিকিউশন সাইকেলে চলে যাই, যে না ভাই জিআরই করতে হবে, জিআরই তো না, ওয়ার্ড, ভার্বাল ওয়ার্ড ভুলেও যাই, যে জিআরই স্কোরের কথাও ভুলে যাই, ওয়ার্ড মুখস্থ করতে হবে, এত ন্যারোতে চলে যাই। কিন্তু কেন ওয়ার্ড মুখস্থ করতেছি, কেন ঘন্টার পর ঘন্টা করতেছি? ওই বিগার পিকচারটার জন্য মাঝে মাঝে একটু জুম আউট করার প্র্যাকটিসটা রাখতে হবে, যে অলওয়েজ মানে স্টপ, টেকে পজ, অসুবিধা নেই, একদিন কাজ না করলে সমস্যা হবে না, টেকে পজ অ্যান্ড মানে ইন্ট্রোস্পেক্ট, মানে একটু জুম আউট করতে হবে, একদিন একটু বসে থাকলাম, কিছু করবো না। তো এইটা হচ্ছে, এই প্র্যাকটিসটা আমার লাইফের 20s ছিল না, আমার পার্সোনাল মিস্টেক। আমি চাই যে অন্যরা না করুক, এই জন্য এটা নিয়ে কথা বলা, যদিও আমি চাই না যে রাসেলের কোশ্চেনটার অ্যান্সার আমি যাব। তো আরেকটা কল্লোলের ওখান থেকে আসলেই যে মানে এই যে মানে ওই যে হোলিস্টিক পিকচারটা বোঝার অ্যাডভান্টেজটা হচ্ছে এটা, যে যেমন জিআরইটা একটা, মানে এটা ধরো আমি যদি বাজারে আমি যদি 5 কেজির কোনো মাল কিনতে যাই, আমার গোল যদি থাকে যে 5 কেজি, আমি যেভাবে হোক 5 কেজি এটা করবো। আমার যদি সিজিপিএ কম থাকে, আমি জিআরই দিয়ে একটু বাড়াইলাম, এসওপি দিয়ে একটু বাড়াইলাম। প্রথমত আমার বুঝতে হবে যে কোনগুলা ইম্পর্টেন্ট এখানে। এসওপি যেরকম একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, সিজিপিএ ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যে জিআরই স্কোর ইম্পর্টেন্ট, তারপরে রিসার্চ পাবলিকেশন, এগুলো ইম্পর্টেন্ট। সো এটা একটু মাথায় রাখতে হবে যে একটাতে হাইপার ফোকাস না করে একটু ব্যালেন্স করতে পারলে ভালো হয়, যেটা কল্লোল আমার আগে বলছে। আর জিআরই নিয়ে আসলে, এসওপি নিয়ে খুব খুব ভালো ভালো কথা বলছে কল্লোল, কিন্তু এটা নিয়ে মানে হয়তো আমরা আরো অনেকক্ষণ কথা বলতে পারি। কিন্তু আমি রাসেলের পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে হায়ার স্টাডি অ্যাব্রডটা শুরু করার ইনসেন্টিভটা ছিল এটাই, যে আমি নিজে বেসিক্যালি আমার ইনফরমেশনের ল্যাক ছিল। সো আমি চাচ্ছিলাম যে ইনফরমেশনটা লোকজনের কাছে যাক, এবং ওখান থেকেই শুরু আর কি বেসিক্যালি। এবং আমার গোল ছিল যে আমি হয়তোবা কয়েকজনকে হেল্প করবো, মানে আই ডিডন্ট নো যে দিস উইল বিকাম সো বিগ। কিন্তু এটা বিগ হওয়ার কারণটা ছিল যে আসলে জায়গার প্রবলেমটা যে আছে, ওই জন্যই এটা বিগ হয়েছে। আমাকে তেমন কিছু করতে হয় নাই অনেস্টলি। আমি জাস্ট বলছি যে ভাই প্রবলেম আছে, আমি একটু হেল্প করতে চাই, বাকি সবাই ঝাঁপায় আসছে যে আরে এটা তো অনেক বড় প্রবলেম। সো বাকিরাই সবকিছু করছে। সো এবং ওইটার মাধ্যমে হায়ার স্টাডি অ্যাব্রড অটোমেটিক্যালি নিজের ভেলোসিটিতেই বড় হয়েছে। কিন্তু ওইটা থেকে যেটা আমি এখন পার্সোনালি বুঝতেছি, যে হায়ার স্টাডি অ্যাব্রড যে ফেসবুক গ্রুপে রান করি, এখানে 190,000 মেম্বার আছে। আমরা অ্যানালিটিক্স দেখতেছিলাম যে আমাদের প্রায় 12,000-এর মতন মানুষ আছে যারা আমেরিকাতে থাকে, বাকি 8-9,000-এর মতো মানুষ আছে যারা গ্লোবের মানে নন বাংলাদেশ অন্যান্য দেশে থাকে, জার্মানি, তারপর অস্ট্রেলিয়া, কানাডা, এরকম কান্ট্রিতে থাকে। কিন্তু গ্রুপের একটা প্লাস পয়েন্ট আছে আর একটা মাইনাস পয়েন্ট আছে, যেটা বুঝতেছি। প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে এখানে ক্রাউড হেল্পিং করা হয়, যে আমার কোনো একটা প্রবলেম আছে, আমি জানাইলাম যে আমার এই সমস্যাটা হয়েছে, বাকি সবাই উইদিন হাফ এন আওয়ার দেখা যাবে যে 10 জন মানুষ, সিনিয়র মানুষ অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটা খুবই ভালো। কিন্তু এটা নেগেটিভ পার্টটা হচ্ছে যে পার্সোনালাইজেশনটা মিসিং হয়ে যায়, যে আমি আসলে ওই কামিং ব্যাক, এই হায়ার স্টাডি করতে যাওয়ার প্রবলেমটা শুধুমাত্র একটা ইনফরমেশন প্রবলেম না, ইটস অলসো ইন্সপাইরেশন প্রবলেম, যেটা আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করতেছি। যে বেসিক্যালি আমি আসলে দেখতে চাই আমার মতো মানুষ, আমি রুয়েট থেকে পাস করছি, আমার মতো রুয়েটিয়ান একজন মানুষকে আমি দেখতে চাই উনি ইন্টেলে চাকরি করেন বা গুগলে চাকরি করেন,
আমি যদি ওনাকে দেখি তাহলে আমি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হব। আমি যদি একজন বাঙালিকে দেখি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হবো। ইলন মাস্ককে দেখে আমার খুব বেশি ইন্সপিরেশন হইলেও অত বেশি হবে না যতটা আমি একজন ব্রাউন পার্সনকে দেখলে বা বাংলাদেশি মানুষকে দেখলে হবে। এটা আমরা উই আর ইনস্টিংক্টিভলি এরকম বিল্ড লাইক দ্যাট। সো তো আমাদের যে জিনিসটা মানে গ্রুপের মধ্যে মিসিং এবং যেটা আমরা এখন ঠিক করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে পার্সোনালাইজড ভাবে মেন্টরশিপ করা। যে আমি একটা ডাক্তারের কাছে গেলাম, সমস্যা বললাম, দ্বিতীয়বার কিন্তু আমার ডাক্তারের কাছে গিয়ে পুরা সমস্যাটা আবার জিরো থেকে বলা লাগবে না। দ্বিতীয়বার কিন্তু ডাক্তার জানে যে আমি তো এই রোগীর জানি, পাঁচবার আমার কাছে আসছিল, আমি তার এন্টায়ার রোড ম্যাপ জানি। সো সে খুব তাড়াতাড়ি সলিউশন দিয়ে দিতে পারবে, যেটা আমাদের গ্রুপে মিসিং। কারণ গ্রুপে ওই অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে না, কেউই কাউকে চিনে না। যারা হেল্প করতেছে তারাও ফিলিংসটা পাচ্ছে না যে আমি একজনকে হেল্প করে একজনকে বড় করলাম, সাহায্য করলাম, আর যে হেল্প নিচ্ছে সেও একজনকে মেন্টর হিসেবে নিতে পারতেছে না। তো এটা একটা যেটা মানে স্ট্রেংথ এবং উইকনেস যেটা আমরা কাজ করতেছি। সো আমরা গত 2 বছর মেন্টরশিপ প্রোগ্রাম করছিলাম পার্সোনালাইজড ভাবে, যেখানে আমরা স্টুডেন্টের সাথে মেন্টরদেরকে কানেক্ট করা দিই এবং মেন্টররা স্টুডেন্টদেরকে প্রতি উইকলি বা প্রতি মান্থলি একটা টাচ পয়েন্ট দিয়ে, ওয়ান অন ওয়ান টাচ পয়েন্ট দিয়ে গাইড করে। সো এটা আমরা এবছরও করব। এটা হচ্ছে প্রথম যেটা। আর সেকেন্ড যেটা, পোস্ট কোভিড-19 রাসেল, প্রশ্নটা আসলে কি ছিল বা টপিকসটা কি ছিল যদি একটু মনে করেন। জব সেক্টর পোস্ট কোভিড-19 জব সেক্টরে এটা কি ইমপ্যাক্ট ফেলবে? সো যারা নিউ গ্রাজুয়েটস ফ্রম ইউএস এন্ড কানাডিয়ান ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে হোয়াট দ্য চ্যালেঞ্জেস দে উইল বি ফেসিং? আচ্ছা, দ্যাটস এ গ্রেট কোশ্চেন এবং এটাও অনেক ব্রড, মানে আমি জানি না যে কতটুকু ন্যারোতে যাওয়া যাবে। কিন্তু যে কোনো একটা প্রবলেমই হচ্ছে whenever there is a problem it's good, কারণ প্রবলেম না থাকলে আমরা কি নিয়ে কাজ করব। সো কোভিড-19 is a problem and it's a very big problem global, and so this is a very good thing। যে আমি বলছি যে একটু খারাপ আছে এটার ভিতরে obviously, মানে it's really sad, কিন্তু এটার মধ্যে একটা প্লাস হচ্ছে যে প্রবলেম আছে বলেই এখানে অনেক সলিউশন মেকার জেনারেট হবে। প্রবলেমটা না থাকলে কিন্তু এখন যত কাজ হচ্ছে, আমি গত 3 মাসে যে পরিমাণ কাজ দিচ্ছি রিসার্চারদের, আই এম লাইক মাইন্ড ব্লোন যে এত তাড়াতাড়ি এত কিছু নামায় ফেলা যাইতে পারে। ওই ক্রাইসিসটা না আসলে হয়তো আমি দেখতেও পারতাম। সো এখন মানে আমার যেটা বুঝলাম, মানে এখনো বুঝার চেষ্টা করছি, এখনো বুঝে উঠতে পারি নাই লাইফের মেজর প্যারামিটার গুলা, কিন্তু একটা যেটা বুঝলাম যে 21st সেঞ্চুরিতে কাউকে টিকতে হলে তাকে অনেক অ্যাডাপটিভ এবং ডাইভার্সিটি, মানে অ্যাডাপটিভ হইতে হবে। মানে লেটস ইফ আই বয়েল ডাউন টু ওয়ান পয়েন্ট, দে হ্যাভ টু বি ভেরি অ্যাডাপটিভ। এবং নতুন সিচুয়েশন আসছে কোভিড-19, তাহলে দেখা যাবে এখানে এই রিলেটেড কিছু ইন্ডাস্ট্রি জেনারেট হচ্ছে। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে একটা মানে হাইপোথেটিক্যাল মানে থট ডিসকাশন করতেছিলাম যে পোস্ট কোভিড-19 যদি আমরা কখন আগামী 5 বছর বের হইতে না পারতাম, সিভিলাইজেশনের ফরম্যাট কি হয়তো বা সিটি না থেকে বাসাগুলাই সিটির মতো হয়ে যেত। এক একটা বাসা থাকতো, বাসার ভিতরেই বেসিক্যালি আমার এখানে বিভিন্ন ক্যামেরা থাকবে, তারপরে সবার সাথে আমি এখানে জুম্বা ক্লাস করলাম, মেডিটেশন করলাম, সবকিছু বাসাতেই হবে। এবং দ্যাট উইল বি দ্য নিউ টাইপ অফ সিভিলাইজেশন, যেখানে আমাদের আসলে হয়তোবা এখন তো সবকিছুই সিটি বেসড কনসেপ্ট আছে, যে জবগুলা সিটিতে কনসেন্ট্রেটেড, সবাই চেষ্টা করে যে একটা বড় শহরে থাকতে যেখানে চাকরি আছে, লেখাপড়া আছে, সব কাছাকাছি। কিন্তু পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড, আমি বলতেছি না, আমি একটু এক্সট্রিমলি নিয়ে গেছিলাম, এমনও হইতে পারে যে সিটির কনসেপ্টটাই আর থাকবে না, সব ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। ছোট ছোট বেসিক্যালি জাস্ট ইন্টারনেট থাকলেই হবে, ইন্টারনেট থাকলে কানেক্ট করে করবে। তো এখন এই উদাহরণটাই থট এক্সারসাইজটার লাভটা কি, মানে প্র্যাকটিক্যাল বেনিফিট কি? প্র্যাকটিক্যাল বেনিফিট হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আইওটি ডিভাইসেস উইল গো আপ ভেরি, মানে আইওটিটা অনেক কাজ হবে, কারণ হচ্ছে যে সবাই যখন বাসাতে ইন্টারনেট, মানে তো এই ধরনের যদি আমরা কিছু ফিউচার বেসড মানে সিভিলাইজেশন হাইপোথেসাইজ করতে পারি, তখন হয়তো আমরা কিছু সলিউশন বুঝতে পারবো যে আচ্ছা হয়তো বা এই দিকে ইন্ডাস্ট্রি যাচ্ছে বা এই দিকে কাজ হইতে পারে। সো আপাতত মানে বেশি মানে কি বলবো, আকাশের আওরে আমি যদি মাটিতে ফেরত আসি, সেটা হচ্ছে যে পোস্ট কোভিড-19 মানে আপাতত মার্কেটটা এই বছরটা হয়তো বা একটুখানি খারাপ যাবে, কিন্তু বাই দ্য এন্ড অফ দিস ইয়ার উই আর প্রেডিক্টিং দ্যাট থিংস উইল অ্যাকচুয়ালি রিকভার। কারণ এভাবে করে অনেকদিন চলতে পারে না। কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ফিল্ড হঠাৎ করে একটু বেশি বুস্ট পেয়ে গেছে দেন রিকভার, যেমন হেলথে অনেক বেশি একটা ফোকাস করে, মানে হেলথ রিলেটেড যে কাজ আছে। এবং ফর গুড অর ব্যাড আই ডোন্ট নো, সফটওয়্যার ফিল্ড এমনিতেও অনেক ডমিনেন্ট ছিল, সফটওয়্যার ফিল্ডটা আরো ডমিনেন্সি পাবে, বিকজ এই সফটওয়্যার কমিউনিকেশন, এই যে জুম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম,
হয়তো বা স্কুলিং গুলো অনেক বেশি চেঞ্জ হয়ে যেতে পারে, মানে স্কুলিং এবং ওয়ার্ক, যে অনলাইন স্কুলটা এখন অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কারণ মানুষ এখন কিছুটা অ্যাকসেপ্ট করে নিছে কিছুটা। আমার ফ্রেন্ড আছে ইউনিভার্সিটি অফ বাফেলোর প্রফেসর, কলোল আছে টরন্টোতে, ওরাও বলতে পারবে যে এখন হয়তো স্টুডেন্টরা, টিচাররাও কিছুটা ক্লাস অনলাইনে নিচ্ছে, এবং স্টুডেন্টরা কিন্তু কিছুটা অপছন্দ করে অ্যাডজাস্টেড হইলেও এখন আবার একটু একটু পছন্দ করেও ফেলছে এটা, যে আর এটাও তো করা যায়, মানুষ কিন্তু আবার খুব অ্যাডজাস্ট করে ফেলতে পারে। তো এটা একটা সেম হচ্ছে ওয়ার্ক প্লেসে, রিমোট ওয়ার্ক হচ্ছে, রিমোট ওয়ার্কটা অনেক পপুলার হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে সফটওয়্যার উইল স্টিল ডমিনেট অ্যাজ এ ফিল্ড, কিন্তু হেলথ কেয়ার কিছু কিছু ফিল্ড অথবা মানে, সো আমার মনে হয় যে যারা যারা লেখাপড়া মানে যারা ডিসিশন নিতে চাচ্ছে তাদের জন্য এটা প্লাস অর মাইনাস পয়েন্ট না, মানে দে শুড জাস্ট রিঅ্যাডজাস্ট, রিইভালুয়েট দেয়ার গোলস, এবং হয়তো বা আরো নতুন কিছু কয়েকটা টুল শিখলো বা এরকম। আমি জানি না আমি এটা কতটুকু স্পেসিফিক অ্যান্সার, যেহেতু কোশ্চেনটা একটু ব্রড ছিল, একটু হাই লেভেলই বলা। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমরা যে 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 থটসটা পেলাম, এটা এটা খুব ইন্টারেস্টিং একটা থটস, যে কোভিড-19 পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ডে বেসিক্যালি অনেক সিস্টেম চেঞ্জ হচ্ছে এবং আমাদের অ্যাডাপ্টেশনের সাথে সাথে হচ্ছে। ইনিশিয়ালি একটা নতুন জিনিস অ্যাকসেপ্ট করা সবার জন্য আসলে খুব একটা ইজি বিষয় না, বাট এটা আস্তে আস্তে আমরা অ্যাডাপ্টিভ হচ্ছে। এবং দেখা যায় যে হঠাৎ করে জুম, স্ট্রিমইয়ার্ড এই ধরনের টুলস ইউজ করার প্রবণতাটা বেড়ে গেছে, এবং আমরা প্রচুর ওয়েবিনার এবং মিটিং সেট আপ করছি। ইভেন সামটাইমস আমরা এখন দেখা যাচ্ছে কাজিনস, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সাথেও আমরা এই মিটিং টুলস গুলো ইউজ করছি। সো ইনফ্যাক্ট ইটস এ গুড বিজনেস ফর দেম অ্যাজ ওয়েল। Okay, thanks Siam Musharraf for your nice thoughts and values. এখন আমি আমন্ত্রণ জানাবো ডক্টর আদানুল হাসান সিদ্দিক। বেসিক্যালি দুইটা জিনিস আমি শুনতে চাই তোমার কাছ থেকে। প্রথমত হচ্ছে যে গ্র্যাড অ্যাডমিশনের ক্ষেত্রে রিসার্চ পাবলিকেশনের গুরুত্ব ইউএস এন্ড কানাডায় কতটুকু, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওখানে অ্যাজ এ ক্যারিয়ার রিসার্চার হিসেবে ওখানে অপরচুনিটি কেমন, এবং হাউ ইজ এক্সপেরিয়েন্স দেয়ার? থ্যাংক ইউ রাসেল। তো আমি আসলে ইশতিয়াক আর সিয়াম অলরেডি অনেক কিছু বলে ফেলছে, কিন্তু আমি কিছু জিনিস অ্যাড করতে পারি, আমি জাস্ট লিখে রেখেছে, স্পেশালি এসওপি জিনিসটা। এসওপিটা আসলে খুবই ইম্পর্টেন্ট, ইশতিয়াক অলরেডি বলেছে। এবং এসওপি একটা শর্ট ভার্সনই কিন্তু আসলে আমরা ইমেলে লিখি প্রফেসরদেরকে, যখন আমরা কন্ট্যাক্ট করি, যেটা আমরা মিস করি। আমি আগে জাস্ট এসওপি ব্যাপারটা একটু অ্যাড করছি আমাদের সব, তারপর আমি সিয়ামের রাসেলের কোশ্চেন গুলো যাচ্ছি। একটা হলো টাইম হলো আমরা সবসময় অনেক তাড়াহুড়া করি, কারণ নর্থ আমেরিকা ও কানাডাতে অ্যাপ্লিকেশন ডেডলাইন সবসময় অক্টোবর নভেম্বরের দিকে হয়, ও ম্যাক্স ডিসেম্বর। দেখা যায় কি আমরা শুরু করি মেবি অক্টোবরে, কখনো মেবি সেপ্টেম্বরে। এই জিনিসটা আমরা সবসময় ভুল করি, কারণ এত তাড়াহুড়া করি। কিন্তু এসওপি বা ইমেল লেখার জন্য আসলে অনেক টাইমের ব্যাপার, অনেক সময় দিতে হয়, রিসার্চ করতে হয়। ইস্টাক বলেছে অলরেডি যে তোমার দেখতে হবে যে কোন প্রফেসর কি কাজ করছে, আমার ফিল্ড না, তুমি যে ফিল্ডে কাজ করতে চাও ওই ফিল্ডে কি আদৌ ওই ইউনিভার্সিটি কাজ হয় কিনা। তো আসলে অনেক একটু আগে শুরু করতে হয়, অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস আগে, সো দ্যাট এই সময়টা থাকে। আর এসওপি লেখা শুরু করলে অ্যাটলিস্ট আমার মতে কয়েক মাস লেগে যায় এটাকে আসলে ঠিক করতে। এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা চিন্তা করি না অ্যাপ্লিকেশন করার সময়, সবসময় আমরা তাড়াহুড়া করি, আর যখনই তাড়াহুড়া করি তখনই আমরা আসলে কপি পেস্ট করি। সো এই জন্য একটু টাইমটা খুবই ইম্পর্টেন্ট, যে একটু আগে থেকে শুরু করা উচিত। আরেকটা জিনিস আমি বলবো, যে যেহেতু রাসেল এখন বলেছে যে রিসার্চ আর পাবলিকেশনটা কতটা ইম্পর্টেন্ট নর্থ আমেরিকা কানাডার জন্য। অফকোর্স যাদের অলরেডি পাবলিকেশন আছে, দে হ্যাভ আ স্ট্রং পয়েন্ট, ওকে, অ্যাজ লং তারা বেচতে পারে ঠিক মতো, যে রিসার্চে কি করেছে, কিভাবে করেছে, তারা জানে কিনা মানে। কিন্তু একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে রিসার্চ আর পাবলিকেশনটা আসলে একটা ফ্যাক্টর। আমি অনেকগুলো দেশে কাজ করেছি। আমি ফার্স্টে ফ্রান্সে ছিলাম মাস্টার্সের জন্য, দেন আমি জার্মানি গেলাম, স্পেনে গেলাম, দেন আমি ইউকেতে ছিলাম, দেন আমেরিকাতে আসলাম। সব জায়গায় একটা জিনিস আমি খেয়াল করেছি, যে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু আসলে অনেক ভালো, এবং সেটা রিসার্চের মানে তোমার এসওপিতে বা টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেজের সাথে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো অবভিয়াসলি পাবলিকেশন দরকার, তোমার রিসার্চ অবশ্যই স্ট্রং হতে হবে, কিন্তু অনেকেই আমাদের দেশে কিন্তু আসলে সবার পাবলিকেশন করার সে সামর্থ্য হয় না, এবং অনেকে হয়তো সে সুযোগ পায় না। তখন সবাই বলা শুরু করে, ইস আমার তো একটা পেপার নেই, আমি কেমনে এক্সাম। কিন্তু আসলে এটা আসলে ভুল কথা। আসলে অনেকেই পাবলিকেশন ছাড়া আসছে, এবং সেটা হলো কি অনেকে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে ফোকাস করতে পারে। তা আমরা যখন
সত্যি কথা বলতে আমরা যখন দেশে ছিলাম, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষের, এটা সত্যি কথা যে আমাদের প্রেজেন্টেশন স্কিল কিন্তু আসলে অত ভালো। এদিক থেকে কিন্তু আমরা অনেক মার্ক খেয়ে যাই, স্পেশালি ধর ইন্ডিয়ান বা সাবকন্টিনেন্ট মানুষদের। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে পারি, আমি যখন প্রথম প্রোগ্রামে গেলাম ইউরোপে, জার্মানিতে, আমাদের একটা প্রজেক্ট করছিল যেখানে আমি ছিলাম এবং আমার সাথে দুটো ইন্ডিয়ান ছিল, তিনজন মিলে কাজ করেছে। তো বেসিক্যালি আমি আর একটা ছেলে কাজ করেছিলাম, কিন্তু যখন ইন্ডিয়ান ছেলে প্রেজেন্ট করলো, মনে সব ওই করেছে। জাস্ট আমি তখনও শাই ফিল করতাম, বাংলাদেশ থেকে আসছি, আমার স্কিল অত ভালো ছিল না হয়তো, বা আমি মানে আমাদের যেটা হয়, আমরা একটু কনজারভেটিভ বাংলাদেশরা, হ্যাঁ হ্যাঁ জি জি হুজুর এরকম করতাম আর কি। জাস্ট প্রেজেন্টেশন স্কিলের কারণে সেই সকল লাইমলাইটটা নিয়ে নিল। তো তখন আমার মনে হলো যে না, তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রেজেন্টেশন খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল। তো যদি আমরা কিছু করে থাকি, আমি জানি না, ডিবেট, তারপর কুইজ, ইভেন কালচার প্রোগ্রাম, আই থিঙ্ক ওগুলোকে সমানভাবে প্রাধান্য দেওয়া উচিত অ্যাজ আ রিসার্চার। আই থিঙ্ক ইস্তিয়াক ভালো বলতে পারবে, কিন্তু আমি অলরেডি অনেকগুলো অ্যাপ্লিকেশন বোর্ডে কাজ করেছি, স্কুলে কাজ করেছি অ্যাপ্লিকেশন চেক করার সময়, এবং সবসময় ওরা অ্যাটলিস্ট 10% দেয় অ্যাটলিস্ট এই ছেলেটা বা এই মেয়েটা কি কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছিলাম যে মানুষজন এটা প্রাধান্য দেওয়া উচিত আছে। তারপর কথা হলো যে রিসার্চ আর প্রেজেন্টেশনের কথা। রিসার্চ আর পাবলিকেশনের কথা অবভিয়াসলি যে থাকলে খুবই ভালো, কিন্তু এসওপি তে বা অ্যাপ্লিকেশন সময় বলতে হবে যে আসলে তুমি কি করেছো এবং কিভাবে তুমি প্রবলেম সলভ করছো, অলরেডি কভার করেছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং হলো, এখনকার রিসার্চ কিন্তু খুবই ইন্টারডিসিপ্লিনারি। সো নট নেসেসারিলি যে তুমি একটা কাজ করছো যেটা আসলে বাংলাদেশ থেকে আমরা সব ধরনের কাজ করতে পারবো। তা আমি হলো অনেক ফিল্ড সুইচ করেছি। আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করেছিলাম দেশে বুয়েটে, তারপর আমি ফিজিক্সে গেছি মাস্টার্স, দেন আমি মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করছি, দেন আমি মেডিকেল ফিল্ডে পোস্ট ডক করছি, আর এখন আমি যে রিসার্চ টিম লিড করি ওখানে আমি আমার সব ইউজ করছি আসলে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স নলেজ, আমার মেটেরিয়াল সায়েন্স নলেজ, মেডিকেল ফিল্ড নলেজ। সো যেটা আমি করেছিলাম সেটা হলো কিভাবে আমি আমার কারেন্ট ওয়ার্ককে আমার ফিউচার ওয়ার্কের সাথে রিলেট করতে পারি। তো বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম আমরা যে কাজ করবো খুব মানে আই গেস 10% মেবি আমরা হয়তো নর্থ আমেরিকা বা কানাডার সাথে লিঙ্ক করতে পারবো, কিন্তু মানে মনে হবে যে না এই ধরনের কাজ তো আসলে বাইরে হয় না, বাইরে আসলে অনেক অ্যাডভান্স কাজ হচ্ছে, তুমি সামহাও সবসময় লিঙ্ক করতে পারবো, সবসময়, ইট ডাজন্ট ম্যাটার কতটুকু ছোট কতটুকু বড়। সেটাই ধর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কাজ করেছো, তাহলে তুমি যখন ফিজিক্স অ্যাপ্লাই করছো, জাস্ট দেখো যে তোমার যে স্কিল সেটটা তুমি ইউজ করেছিলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ, এটা তুমি কিভাবে ফিজিক্স অ্যাপ্লাই করছো। সেম আই থিঙ্ক সিয়ামও বলতে হবে, ও যেরকম বললো যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ে সফটওয়্যারে গেছে, নিশ্চয়ই ও একই কাজ করেছে। ইস্তিয়াক, আমি ওর ফিল সময় একটু আইডিয়া ছিল, ও কাজ করে সামথিং কমপ্লিট ডিফারেন্ট। নাও ও এসসিআরই কাজ করে, হিউম্যান কম্পিউটার ইন্টারফেস। ডেফিনেটলি সব আমরা ফিল আসলে অনেক অনেক ইয়া করে আসলে, ইভলিউশন বলে আর কি, অনেক চেঞ্জ হয়, কিন্তু স্কিল সেট সবসময় লাগে। সো রিসার্চ পাবলিকেশন সবসময় ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অনেকেরই আসলে 90% মানুষেরই কোনো রিসার্চ পাবলিকেশন থাকে না আমাদের দেশে। তুমি যা করেছো, ইভেন তুমি তোমার একটা ছোট কোম্পানিতে কাজ করেছো, যেখানে কাজ করছো দেশে, তুমি অনেকগুলো প্রবলেম সলভ করেছো, অবশ্যই করেছো। ওই জাস্ট ওই প্রবলেম গুলো তুমি কিভাবে সলভ করেছো, ইভেন এটা স্মল হতে পারে, ওই সলভ প্রবলেমটা দিয়ে তুমি কিভাবে একটা বড় প্রবলেম সলভ করবো, যেটা ইস্তাক অলরেডি বলছে, একটা প্রবলেম সলভ দেখা যাবে তুমি কিভাবে সলভ করো, ওটাকে লিঙ্ক করো। আর দেন সেকেন্ড প্রশ্ন যে রাসেল বললো যে রিসার্চ এক্সপিরিয়েন্স, রাইট? রিসার্চ এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ, তো আমার আসলে খুবই, হ্যাঁ আমি আসলে এত ডিফারেন্ট কান্ট্রিতে কাজ করেছি, ডিফারেন্ট কান্ট্রিতে আসলে এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ছিল। যখন আমি আমেরিকাতে আসি বা যখন আমি ক্যালটেকে পোস্ট ডক করতে আসি, এখানকার রিসার্চ ফিল্ডটা আসলে অনেক একটু ডিফারেন্ট। এখানে আসলে খুবই ইন্টারডিসিপ্লিনারি, মানে এখানে খুবই ওপেন মাইন্ড, যেটা আমি আসলে পছন্দ করেছিলাম। এই জন্যই আমরা আসলে ইউরোপ থেকে ইউএসএ তে অ্যাপ্লাই করা, যে ইউরোপে হলো ওরা একটা প্রবলেম নিয়ে সলভ করে এবং ওরা খুবই টাইট থাকে, ওই প্রবলেমটা নিয়ে ওরা সলভ করে, ওরা ইউজুয়ালি বের হতে চায় না। কিন্তু যেটা ইউএসএ যেটা ভালো দিক, ওরা আসলে অনেক ওপেন মাইন্ডেড, এবং ওরা আসলে মানে ওরা চায় যে আছে আমি এই প্রবলেমটা সলভ করতেছি, এই স্কিল সেট আছে, এদিন আর কি কি প্রবলেম সলভ করতে পারি ফর এক্সাম্পল। তো এই জন্য ওরা প্রেফার করে যে তোমার কত ব্রড স্কিল আছে আসলে। তো তুমি ভয় পেও না যে না আমি আসলে এটা পাই না, আমি শিখতে চাই, হ্যাঁ আমি তো এখন এই প্রবলেমে কাজ করছি, আমি শিখতে ইচ্ছা করছে, আমি করবো না, ঠিক না, শিখো।
তুমি যা শিখতে ভালো লাগে শিখো, তুমি সবকিছুই কিন্তু আলটিমেটলি তুমি চাইলে কাজে লাগাতে পারো। সো এই জিনিসটা আমার ইউএসএ সবচেয়ে ভালো লাগে, যে এখানে রিসার্চ স্কিল, তুমি ওপেন মাইন্ডেড রিসার্চ বলে যেটা, এই যেটা সিয়াম অলরেডি বললো, যে সবাই এখন হেলথে জাম্প করছে, বিকজ হেলথে এখন ফান্ডিং বেশি, হেলথে এখন আমাদের সিরিয়াস প্রবলেম আছে, রাইট? কিন্তু তুমি যদি কম্পিউটার সায়েন্সে হও, তুমি হেলথ সাপোর্ট করতে পারো, তুমি যদি মেডিকেল সায়েন্সে হও, তুমি হেলথ সাপোর্ট করতে পারো। এবং ইউএসএ এই সুযোগটা দেয় যে তুমি তোমার ডিফারেন্ট স্কিল সেট ইউজ করো যে কোনো প্রবলেম সলভ করার, এবং এই ব্যাপারে অনেক ওপেন মাইন্ডেড। এই জিনিসটা আমি সবসময় আমেরিকার ব্যাপারটা পছন্দ করি। এবং আমি ওটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে নিজেকে ওপেন রাখাটা আর কি। তুমি যদি শিখতে চাও কিছু শিখো, এবং জাস্ট ট্রাই করো যে যা শিখেছো ওটা কিভাবে তুমি অ্যাপ্লাই আমেরিকা রিসার্চ করো। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ রাদওয়ান। আমরা এখন এই রাউন্ডটা শেষ করলাম, এবং থ্যাঙ্কস টু দ্য স্পিকার্স চমৎকার ভাবে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। সো এখন এই রাউন্ডে আমরা কোশ্চেন্স নিব এবং আমরা অ্যান্সার মেক করব। সো আমি কোশ্চেন্স নিচ্ছি, এবং আমি কোশ্চেনটা নেওয়ার পরে I'll decide to whom I'll ask the question. So the first question is, how do we reach out the right professors under which we are going to work or do research? How do we reach out the right professors under which we are going to work or do research? So এই কোশ্চেনটা আমি রেদওয়ানকে করতে চাই। সো আমি সামনে শুনতে পাইনি, মাঝে ব্রেক ছিল। ওকে, আমি আবার বলছি, how do we reach out the right professors under which we are going to work or do the research? আচ্ছা, এটা অবশ্য অলরেডি ইস্তা একটু বলেছে যে আসলে আপনি কি চান, এটা আসলে আমি বলতে পারবো না। কিন্তু যেটা আমি বললাম যে সময়, মানে একটু সময় নিয়ে একটু রিসার্চ করতে হবে যে আমি আসলে কি করতে চাই, রাইট? ফার্স্ট অফ অল তুমি কি করতে চাও, এন্ড দেন তুমি চিন্তা করো যে ওই ফিল্ডে তোমার কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন প্রফেসর কাজ করছে। সো কখনো, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলি, যখন আমি পোস্ট ডক অ্যাপ্লিকেশন করবো, তা আমার ইচ্ছা ছিল যে মেডিকেল ফিল্ডে কাজ করবো, কিন্তু আমি মেডিকেল ফিল্ডে কাজ করতাম না, আমি কাজ করছি মেটেরিয়াল সায়েন্স নিয়ে আমার পিএইচডি-তে। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমার যে স্কিল সেট নিয়ে কয়টা প্রফেসর মেডিকেল ফিল্ডে কাজ করছে। তো আমি যেটা সহজে যেটা করলাম, যে আমি আসলে ওই রিলেটেড ফিল্ডের কয়েকটা কনফারেন্স দেখলাম, এবং কনফারেন্স অনলাইনে কিন্তু অনেক কনফারেন্স আছে, জাস্ট কিওয়ার্ড সার্চ করে চলে আসবে, মেটেরিয়াল রিসার্চ সোসাইটি অথবা HCI, যে হিউম্যান কম্পিউটার ইন্টারফেস, যেটা ভালো লাগে। তখন দেখবা যে ওই কনফারেন্সে কারা স্পিকার আছে, তো ইনভাইটেড স্পিকার কিন্তু সব প্রফেসররা থাকে ইউজুয়ালি। তো যেটা আমি এটা খুব মানে খুব ইজি ওয়ে টু সার্চ আউট লাইক কোন কোন প্রফেসর ফিল্ডে কাজ করছে। জাস্ট আমি যদি জানি যে আমি কোন ফিল্ডে কাজ করতে চাই, আমি ওই ফিল্ড সার্চ করে কয়টা কনফারেন্স সার্চ করি, দেখবা যে ইনভাইটেড স্পিকার লিস্টে অথবা জাস্ট টক দিচ্ছে, সব কিন্তু আসলে ওই প্রফেসরগুলো টক দিচ্ছে। এটা একটা ইজি ওয়ে টু ফাইন্ড আউট কয়টা প্রফেসর আসলে আমি যে ফিল্ডে কাজ করতে চাই কাজ করছে। আমি বসে বসে সব ইউনিভার্সিটি ঘাটতে পারবো না, হয়তো আমি একটা দুইটা করতে পারবো, হয়তো কয়েকটা বিগ ইউনিভার্সিটি ঘাটতে পারবো, কিন্তু একটা ফিল্ডে আসলে অনেক প্রফেসর কাজ করে। এবং তখন এটা মনে হচ্ছে একটা বেস্ট ওয়ে টু সার্চ, যে রিলেভেন্ট ফিল্ড অথবা কনফারেন্স সেমিনার যদি আমি লিঙ্ক খুঁজে পাই, আমি যদি দেখি ওখানে কে ইনভাইটেড টক দিচ্ছে বা কে স্পিক করতেছে, দেন তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখো আসলে ওরা কি রিসার্চ নিয়ে কাজ করছে। তো এটা একটা ইজি ওয়ে টু ফাইন্ড লাইক আ বিগ পুল অফ প্রফেসর ইন ইউর ফিল্ড। চমৎকার একটা উত্তর, কারণ এটা অনেক ইজি করে দিবে একটু স্ক্রিন আউট দ্য প্রফেসরস। কারণ একটা ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে ঢুকে ইন্ডিভিজুয়ালি প্রফেসরদের ইন্টারেস্ট রিসার্চ ম্যাচ করানো, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে অনেক সময় দেওয়ার পরে দেখা গেল ওই প্রফেসরের ইন্টারেস্ট আমার সাথে ম্যাচ করে না। সো ইন দ্যাট কেস, যদি আমরা আমাদের টার্গেট কনফারেন্স থেকে যদি আমরা পাই, তাহলে একটা সিমিলার গ্রাউন্ডের অনেকগুলো প্রফেসরকে একসাথে পাওয়া সম্ভব। চমৎকার একটা ইনসাইট আমরা পেলাম রেদওয়ানের কাছ থেকে। সো নেক্সট কোয়েশ্চেন, দিস কোয়েশ্চেন ইজ ফর ইশতিয়াক. The question is, my question is to the Ishtiaq Ahmed sir. Sir, how is the future of blockchain and cryptocurrency research field, and what about the chances of getting funding this particular sector in US? আচ্ছা, মানে ভালো প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি পার্টিকুলারলি এই রিসার্চ এরিয়াতে কাজ করি না, কিন্তু আমি যে উত্তরটা দিব সেটা শুধু এই রিসার্চ এরিয়া না, যে কোনো পার্টিকুলার মানে যে কোনো রিসার্চ এরিয়া যদি এটা প্রযোজ্য, সেটা হলো যে কোনো এরিয়ার রিসার্চ আসলে সবসময় থাকে, এবং ওই যে রেদওয়ান যেটা বললো, সেই এরিয়ার রিসার্চটা এখন
আমরা যেই চলতি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটার সঙ্গে কিভাবে রিলেভেন্ট সেটা দেখানোটা হলো ইম্পর্টেন্ট। ব্লক চেইন বা ক্রিপ্টোকারেন্সি রিসার্চ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যদি আমরা দেখাতে পারি যে এই পরিবর্তিত পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ডে অথবা এখন ওয়ার্ল্ড যে আরো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেইখানে এইটার ভূমিকা কেন দরকারি বা কেন গুরুত্বপূর্ণ। এইখানে আসলে আরেকটা প্রশ্ন থেকে যায় যে মানে এই ধরনের মানে ইন্টারেস্ট গুলো না আসলে এখানে এই যে সিয়াম জি কথাগুলো বলছিল এটা আসলে খুব দরকারি যে অনেক মানে এটা হলো এই ধরনের কোশ্চেন গুলোর মধ্যে আরেকটা ফ্লেভার থাকে, হ্যাঁ, যে এখন কি দরকার আমাকে বলেন, আমি সেটা অ্যাপ্লিকেশনে বসাবো, তাহলে পরে আমি বাইরে চলে যাবো। মানে মেইন ব্যাপারটা অনেকেই হায়ার স্টাডিজে ফরচুনেট হোক আনফরচুনেট হোক এটা বিদেশে যাওয়ার একটা ইজি ভিসা, ইজিয়েস্ট ভিসা হিসাবে চিন্তা করে। বিশেষ করে নর্থ আমেরিকায় আসা ওয়ান অফ দ্য মানে ইজিয়েস্ট ভিসাস হলো স্টুডেন্ট হওয়া। তো অনেক সময় এটা তারা হয়তো শুনেছে যে নতুন যে টেকনোলজি গুলো আসছে এটাই তো মনে হয় মানে প্রচুর অ্যাডমিশন হবে, আমি ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর মানে যে কোনো ভাবে একটা ডিগ্রি নিলাম, আমি জব ফিল্ডে চলে গেলাম এবং ওইখান থেকে একভাবে করে আমি ওখানে থেকে গেলাম। তো আমার মানে মেইন হলো যে হায়ার স্টাডিজটা হলো যে এই পার থেকে ওই পারে যাওয়ার একটা মানে রাস্তা। তো সেই হিসাবে চিন্তা করলে আসলে এর উত্তরগুলো আমার কাছে আসলে ক্লিয়ার না, এবং আমি বলছি না যে সেই হিসেবে যারা চিন্তা করেন তারা খুব দোষের কিছু করেন, কিন্তু হয়তো ওইটা আমার এরিয়া অফ এক্সপার্টিজ না। যদি হায়ার স্টাডিজে আসলে আপনি এই ব্যাপারে রিসার্চ করতে চান যে ব্লক চেইন বা ক্রিপ্টোগ্রাফি বা আপনি যে কোনো ব্যাপার পার্টিকুলার রিসার্চ ফিল্ডে যদি আপনি ইন্টারেস্টেড হন, রেদওয়ান বললো যে ওইখানকার এখনকার যে রিসার্চাররা বড় কনফারেন্সে যান তারা কারা রিসার্চার দেখেন এবং তারা কি নিয়ে কাজ করছে আপনি দেখেন, এবং আপনার ইন্টারেস্টের সঙ্গে ম্যাচ করলে আপনি তাদেরকে সেটা নিয়ে আপনি আপনার ওই যে সময় নিয়ে আপনি আপনার রেসিপি তৈরি করেন, তাদেরকে আপনি ইমেল দেন, এবং একটা ইমেল পেলে কিন্তু একটা প্রফেসরও বোঝে যে এই স্টুডেন্টটা কি জেনুইনলি ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড মানে সে ফেক ইন্টারেস্ট শো করছে। হ্যাঁ, এটা মানে যেমন আছে যে কেউ প্রেম নিবেদন করলে পরে কিন্তু বুঝে, মানে যাকে প্রেম নিবেদন করে সে বুঝে যে ইজ ইট মেড আপ অর ইজ ইট জেনুইন। এটা মানুষের একটা সিক্স সেন্স কাজ করে। ইমেল পড়লে পরে প্রফেসররা বুঝে যে এটা আসলে কি, না হলে পরে তখন অনেক সময় আমরা যখন যদি একটুখানি কনফিউজড হই বা ইয়ে হই, আমরা কিন্তু স্কাইপে কথা বলি অনেক সময় ইন্টারেস্টেড অনেকের সাথে, জাস্ট ঠিক আছে তোমার প্রপোজালটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, ক্যান উই হ্যাভ আ লাইক আ ব্রিফ কনভারসেশন ওভার স্কাইপ, আমরা স্কাইপ করি বা জুম করি, কথা বলি। সো আমার মনে হয় যে মানে সামারি হলো এটা যে প্রত্যেকটা ফিল্ডে আসলে কোনো ফিল্ডে ডাইং না, সব ফিল্ডে ইন্টারেস্ট আছে, আপনি ওই ফিল্ডে পার্টিকুলার কোন প্রবলেমটা চুজ করছেন, দ্যাটস ইম্পর্টেন্ট, এন্ড দ্য অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন ইউ উইল গেট ফ্রম following the leading researchers of that field. So blockchain cryptography ওইটার এখন ওই কমিউনিটি কোন দিকে কাজ করছে ওইটা দেখার জন্য আপনি ওদের টপ কনফারেন্স ফলো করেন। ওরা ওই রিসার্চাররা এরকম না যে কয়দিন পর চাকরি বাকরি ছেড়ে বাইরে বের হয়ে যাবে, ওরা নিশ্চয়ই ওদের রিসার্চটাকে একটা পার্টিকুলার দিকে ড্রাইভ করছে, ওইটা জানার চেষ্টা করেন। আপনি এখানে ইন্টারেস্টেড হলে আপনি সেই কাজটা করতে পারবেন। ধন্যবাদ ইশতিয়াক। দিস কোশ্চেন গোজ টু সিয়াম। কোশ্চেনটা হচ্ছে এরকম, মাই গোল ইজ টু ওয়ার্ক ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইন ইউএস. Initially, my plan was to do masters in the US, but I found out that my chances of getting funded for master's program is far less than getting funded for a PhD with master's program. So I'm exactly certain whether I might enjoy doing a PhD or not. I hope I could get some insight about how to make the decision. Very interesting question. আমি কোশ্চেনটা আরেকবার করব? না, কোশ্চেনটা খুবই ক্লিয়ার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি আমার অ্যান্সারটা দিব, কিন্তু আমি আমার যারা অন্যান্য গেস্ট আছে তারাও একটু কারেকশনেরও যদি সুযোগ থাকে প্লিজ জাম্প ইন আর কি। ওয়েলকাম, দ্য ফ্লোর ইজ ওপেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে বেসিক্যালি একটা জিনিস আছে যে আমি আইডিয়ালি একটা জিনিস চাই, আর একটা হচ্ছে আমি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন মানে আমাকে রিয়েলিস্টিকও হতে হবে, সো দ্যাট দ্যার ইজ এ লিটল বিট অফ ব্যালেন্স দেয়ার। যেমন বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছে তাদেরকে ফান্ডিং নিয়েই আসতে হবে, সো এটা হচ্ছে একটা কাইন্ড অফ লাইক গিভেন আর কি। তো এখন একদিক থেকে আমি যেরকম বলতে পারি যে কেউ যদি আসলে লং টার্মে রিসার্চে ইন্টারেস্টেড না হয় তাহলে আসলে পিএইচডি রাউটটা চুজ করাটা হয়তোবা নট প্রপার ফর দেম, দে শুড গো স্লো, মাস্টার্সটা করে দেখুক রিসার্চটা কেমন লাগে, তখন পিএইচডি তে পরে যদি যেতে চায় ওপেন থাকলো, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ দিস আর্গুমেন্ট যে পিএইচডি তে অ্যাপ্লাই করলে ফান্ডিংটা বেশি পাওয়া যায়, দেখতে রেজাল্ট ডেটা দেখাচ্ছে যে বেশি পাওয়া যায়। সো আমার মনে হয় যে এটাকে আমার অ্যাপ্রোচ সলিউশন হচ্ছে এটা যে
এটাকে একটুখানি ডিস্ট্রিবিউটেড করা, যে কিছু ইউনিভার্সিটিতে মাস্টার্স অ্যাপ্লাই করা, কিছু ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাপ্লাই করা, এবং দেখা যে রেজাল্ট কি আসতেছে। কারণ বাংলাদেশ থেকে যখন কেউ অ্যাপ্লাই করে তখন আসলে তার যেটা বললাম যে ফান্ডিংটা বা মানে দেখা গেল যে পিএইচডি মাস্টার্সে অ্যাপ্লাই করলো 8টা ইউনিভার্সিটিতে, একটাতেও ফান্ডিং পাইলো না, তো তখন কিন্তু তার বছরটা লস হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমি এখানে তাকে পুরা অল এগ একটা বাস্কেটে দিতে বলবো না। আমার সাজেশন হচ্ছে এটা যে basically to distribute it in two ways. যদিও they know that they actually want to do masters, to be honest. আর হচ্ছে যে পিএইচডি করতে এসে মাস্টার্স করার একটা অপশন থাকে, যে পিএইচডি করতে এসে মাস্টার্স করে বের হয়ে যাবে, কিন্তু সেটারও অন্যান্য নেগেটিভ মানে লং টার্ম রিপারকাশন আছে। সো আমি ওইটাও রেকমেন্ড করি না। সো এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন ইভেন টু অ্যান্সার, বিকজ দেয়ার আর মাল্টিপল নোডস হিয়ার। সো আমি একটু অন্যদের, আমার সাজেশন হচ্ছে যে এখানে বেসিক্যালি আমার মানে যদি আমাকে এখন এই কোশ্চেনটার মধ্যে মানে ওই পয়েন্টের মধ্যে যেতে হয়, আমি মোস্ট প্রবাবলি দুইটাতেই ডিস্ট্রিবিউট করব, নোয়িং যে আই এম অ্যাকচুয়ালি ওপেন টু অলসো ডুইং পিএইচডি। এমনও হতে পারে পিএইচডি করে যদি ভালো লেগে যায় ফিকে গেলাম। আর আবার যেহেতু আমি নিজেই শিওর না যে আমি আসলে কোনটাতে যেতে চাই, আর মাস্টার্স এর কিছু থাকলো, এটা হচ্ছে আমার সলিউশন। বাট এগেইন আই থিংক আমি একটু ছোট করে চিপিন করি, মানে আমি এটা আসলে খুব কমন একটা কোশ্চেন এবং ভালো প্রশ্ন, যে মাস্টার্সে তো ফান্ডিং নাই, বা আমি এই প্রফেসরদের পার্সপেক্টিভটা একটু বলি। আমাদের জন্য আসলে মাস্টার্সে ফান্ড দিয়ে একটা স্টুডেন্টকে নিয়ে আসা আসলে খুব একটা ভালো ইনভেস্টমেন্ট না, কারণ অনেক কষ্ট করে স্টুডেন্টকে আমি শেখাবো, এবং শিখতেই আসলে বেশিরভাগ সময় স্কিল গুলো মেথড গুলো পিক করে মানে একটা রানিং অবস্থায় যেতে আসলে 1.5-2 বছর একটা স্টুডেন্টের সময় লাগে। ঠিক যেই মোমেন্টে সে কিছু কাজ করা শিখবে সেই মুহূর্তে সে আমাকে ছেড়ে চলে যাবে। সো এটা আসলে মানে দিস ইজ দ্য ডিল। আমি কেন এখানে ইনভেস্ট করব? আমি যদি তার চেয়ে 5 বছরের জন্য কাউকে পিএইচডির জন্য নিই, তাহলে পরে সে আমার জন্য শেখার পর আরো 3 বছর অ্যাটলিস্ট সে আমার জন্য কাজ করবে। আচ্ছা, কিন্তু তারপরেও নেই, কেন নেই? আচ্ছা, এইবার আবার আরেকটা সমস্যা হলো, আমি আবার অনেক সময় স্টুডেন্টকে হায়ার করি, আমি আবার তার সঙ্গে 5 বছর কমিট করতে চাই না অনেক সময়। ঠিক আছে, আমিও আমার সাইড থেকে গেম খেলতেছি, যে আমি ওকে নেই 2 বছরে, দেখি সে ঠিক মতো চলতে পারে কিনা। যদি চলতে পারে তাহলে পরে তাকে আবার মানে এক্সটেন্ড করা যাবে না। তো ডিলটা আসলে এইরকম হয়। এখন এই জন্য খুব মানে এই প্রশ্নগুলা যখন আসে, এটা আসলে একটু আনকমফোর্টেবল প্রশ্ন। এখন এটার উত্তর আমি কিভাবে দিব? এটার উত্তরটা আসলে আমার কাছে নাই, এবং আমার মনে হয় এটার উত্তর কারোর কাছে নাই। এটা ইট জাস্ট হ্যাপেন্স। হ্যাঁ, আমি শুধু জাস্ট চ্যালেঞ্জ গুলা বললাম আর কি। ইয়াম যা বলছে ইস থেকে একটু পছন্দ করব, কেমন পার্সপেক্টিভ ডিফারেন্ট হবে, কেমন প্রফেসর। কিন্তু এটা কিন্তু একটু অ্যাড করে, এটা ইন টার্মস অফ সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আই মিন যে কোশ্চেনটা করেছে সে বলেছে যে সে সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রতি তার ইন্টারেস্ট ছিল। সো দ্য কোশ্চেন বেসিক্যালি আই থিংক ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ গেটিং ওয়ার্ক ইনটু দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি, রাইট? তো মানে হ্যাঁ, মানে এই জন্য এই কোশ্চেনটা এখন বাংলাদেশে একটু ইনক্রিজিংলি কমন হচ্ছে ওই কারণটাতেই, যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বসে দেখা যাচ্ছে যে সফটওয়্যার ফিল্ড খুব ভালো করতেছে, সেই পার্সনটা আসলে মোস্ট প্রবাবলি আমেরিকাতে একটা সফটওয়্যার কোম্পানিতে ডিরেক্ট জবে যেতে, সে মাস্টার্স বা পিএইচডি কিছুই আসলে করতে চায় না, এগুলো হচ্ছে মাঝখানের স্টেপিং স্টোন। তো এখন কিন্তু ওই জায়গাগুলোতে আবার আসতেছে যে না, আমি করতে চাই মাস্টার্স পিএইচডি, কিন্তু আমার তো টাকা নাই, সো ফান্ডিংও লাগবে। তো অনেকগুলা এখানে ইকুয়েশন একসঙ্গে সলভ করার চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে যে কমপ্লেক্সিটিটা। তো এটার জন্য সবচেয়ে ফাস্টেস্ট, এবং কেউ যদি মাইন্ডসেট করা থাকে যে আমি আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই, এবং স্টুডেন্ট ভিসাটা যেহেতু একটা স্টেপিং স্টোন, মাস্টার্সটাই আমার মতে বেটার রাউট, বিকজ দ্যাট পারসন নোজ যে দে উইল গো টু দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সো কিন্তু ওই ফান্ডিং এর জন্য হয়তো বা কিছু 50-50 গেলাম, কারণ এখানকার অ্যান্সারটা দেওয়া খুবই কঠিন। আমি ওইটার অ্যান্সার 50-50 চেয়ে বাইরে যেতে পারবো না। হ্যাঁ, এটা আসলে খুবই কঠিন। আমি জাস্ট বলতে চাচ্ছি, যে শুধু ইন্ডাস্ট্রি যেতে চায় সে হয়তো, আমি জানি তার হয়তো রিসার্চের অত এক্সপিরিয়েন্স এখন নাই, কেননা ওপেন রাখা মানে তুমি ভালো লেগেও যেতে পারে, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করছো, ওটাতেই করো, এবং ওপেন রাখো নিজেকে, এবং 2 বছরের মধ্যে যদি ভালো লেগে যায় তাহলে তুমি পিএইচডি করো। তোমার যদি ভালো না লাগে, আই গেস তোমার প্রফেসর বুঝতে হবে যে তোমার ভালো লাগে, সে তোমার রাখবে না তখন, কারণ তাহলে ওর জন্য 5 বছর লস হবে আসলে। তখন দেখা যায় কিন্তু যে এই ছেলেটা দিয়ে আসলে 5 বছর রেখে লাভ নেই, তখন ওরা আসলে 2 বছরের মধ্যে তোমায় ছেড়ে দেবে। কিন্তু আমি জানি ইস্তাকে পছন্দ হচ্ছে না, কিন্তু মানে এমন চিন্তা ইন্ডাস্ট্রি যাবো দেখে আমি অ্যাপ্লাই করবো,
ওপেন রাখো, তো ইউ নেভার নো কখন কাকে ভালো লেগে যায়, ওইটা আর কি। রিসার্চ কখন ভালো লেগে যেতে পারে। আমি ভাবিনি যে আমার রিসার্চ কখন এত ভালো লাগবে, কিন্তু করতে করতে আসলে, এবং আমার যা বললাম আর কি। তো ওপেন রাখো, 2 বছর পরে যদি ভালো না লাগে প্রফেসর তোমাকে বের করে দেবে। Excellent. So door is always open. Well, দর্শক মণ্ডলী, আমাদের ডিসকাশন জমে উঠেছে অনেক, কারণ এখানে প্রফেসর আছেন, এখানে রিসার্চার আছেন, এখানে ইন্ডাস্ট্রি পিপল আছেন। সো এখন আমি নেক্সট কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনটা ওপেন রাখি। এটা আই থিংক আমরা সবাই এটা কিছু কন্ট্রিবিউট করতে পারি। হোয়াট থিংস শুড আই কনসিডার ডিউরিং চুজিং মাই রিসার্চ এরিয়া আন্ডারগ্রেড থিসিস? এটা বেসিক্যালি আমি যতটুকু জানি, এটা 3rd ইয়ার থেকে শুরু হয় এই চিন্তা, এবং 4th ইয়ার থেকে প্রফেসরদের পিছনে দৌড়াদৌড়ি শুরু হয়। সো কি বিষয়ে কনসিডার করা উচিত? প্লিজ, আই থিংক রেদওয়ান ইউ ক্যান স্টার্ট ফার্স্ট। এটা আসলে কঠিন কোশ্চেন। মানে আমি আমার এক্সপেরিয়েন্স বললাম, যখন আমরা চুজ করছিলাম যে কোন টপিক হট, যেটা দিয়ে আমরা বাইরে অ্যাপ্লাই করতে পারবো, যেটা সিয়াম বললো যখন আইওটি হট ফর এক্সাম্পল, অথবা মেশিন লার্নিং হট, সো আমাদের সময় ডিভাইস হট। কিন্তু ব্যাপার আমার কয়টা সমস্যা আছে, কারণ আমার সব প্রফেসর কিন্তু সব ফিল্ডে কাজও করে না দেশে। আলটিমেটলি তোমাকে তো দেশে কোনো একটা প্রফেসরের সাথে কাজ করতে হবে। সো রাইট, হ্যাঁ, কিন্তু আমি যেটা বলবো যে যাই করো না কেন, কোন একটা সফটওয়্যারের উপরে এক্সপার্টিস যাতে নিতে পারো। এখনকার যে যুগ যাচ্ছে, যে কোনো ফিল্ডে, মানে আমার কম্পিউটার সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি ফিজিক্স পড়ছি, মেটেরিয়াল সায়েন্স পড়ছি, কিন্তু আলটিমেটলি এখন মেশিন লার্নিং, এআই এইসব ছাড়া কোনো কথা নাই। যেই ফিল্ডে, মেডিকেল ফিল্ডে, মেডিসিন আছে, সব জায়গায় আসলে লাগে। সো যাই ভালো লাগে না কেন করো, কিন্তু সাথে অ্যাটলিস্ট কোনো একটা সফটওয়্যার লাইক মেশিন লার্নিং, এআই, প্রোগ্রামিং, কোনো একটা কিছু স্কিল যদি গ্রো করা যায়, ওটা করলে বেটার। এটা আমার পার্সপেক্টিভ। সো ইশতিয়াক আর সিয়াম হয়তো আরো কিছু অ্যাড করতে পারে। ওকে ইশতিয়াক। এখন মানে এটা আসলেই কঠিন প্রশ্ন, কারণ এটার আসলে কোনো উত্তর নাই যে কার কি ভালো লাগবে, এবং সবাই যদি একই সাবজেক্টে চলে যাবে সেটাও একটা প্রবলেম হয়ে যাবে। মানে আমি বললাম যে না, এই সাবজেক্টে তোমাকে রিসার্চ করা উচিত, এখন ভিউয়ার যদি 5000 থাকে, না এটা কি জিনিস, আই মিন কি হোয়াট থিংস শুড আই কনসিডার, সাবজেক্ট ছাড়াও আর কি বিষয় ধরো কনসিডারেশন আসতে পারে আর কি রিসার্চ এরিয়া চুজ করার জন্য? আমার মনে হয় যে ওই যে এসওপিতে আমরা যে ব্যাপারগুলো বলছিলাম, ওই ব্যাপারগুলোকে আবার একটু নিয়ে আসা যায়, যে কোন জিনিসে ইম্প্যাক্টফুল, মানুষের মানে বড় সমস্যা একটা, সেটাকে টার্গেট করা। তো যেটা আসলে আমাদের আমরা এখানে আসলে কতগুলো বাস্তবতাও বুঝতে হবে। আমরা এখানে বসে কিন্তু অনেক আদর্শ কথা বলতে পারি, কিন্তু বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, ওরা কিন্তু অনেক কনস্ট্রেন্টের মধ্যে যায়। ওদের যে মানে ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের যে কয়জন প্রফেসর আছে, তারা যে কয়টা রিসার্চ এরিয়াতে কাজ করে, ওদেরকে কিন্তু ওইটার মধ্যে থেকে একটা পিক করতে হবে। ওদের যদি আমরা অন্য কিছু বলিও বা অন্য দিক দেখতেও বলি, হাতে খুব একটা উপায় থাকে না, ওই প্রফেসরদের সাথে ওইভাবেই কাজ করতে হবে। তো সেইটার মধ্যে তাহলে পরে কি দেখা যায় যে ওই প্রফেসরদের মধ্যে যেই প্রফেসর হয়তো টপ জায়গায়, ভালো জায়গায় পাবলিশ করছে এবং যার কাজগুলো বেশি সাইট হচ্ছে রিসেন্টলি, সেই ধরনের প্রফেসরের সঙ্গে কাজ করা একটা উপায় হতে পারে। যার কাজগুলোর রিয়েল লাইফ ইম্প্যাক্ট বেশি, বাইরে ইম্প্যাক্ট ফেলতে পারবে, সেটা হয়তো পিক করার একটা উপায় হতে পারে। আর এর সাথে সাথে আমি যেটা বলবো যে এটা করা যেতে পারে হয়তো যে তার যেই জায়গা ভালো লাগে ওই জায়গায় বাইরে রিসার্চ করছে এরকম কারোর সাথে যদি সে কমিউনিকেট করতে পারে, সেটা একটা উপায় হতে পারে। এখন তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর গ্রুপ ট্রুপ আছে যেখানে এরকম বাইরে রিসার্চারদের সঙ্গে লোকাল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের বিভিন্ন কমিউনিকেশন হচ্ছে, এরকম চ্যাপ্টার কমিউনিটি এগুলো তৈরি হচ্ছে। IEEE অনেকগুলো চ্যাপ্টার আছে, সেখানে কাজগুলো করার চেষ্টা করা হয়। আমি জানি বাংলাদেশে এখন এগুলো খুব মানে ভালো হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। ওদের থ্রু দিয়ে যদি এটা বিল্ড করা যায়, তখন হবে কি যে লোকাল ইউনিভার্সিটি যে লিমিটেশন, ওইটা হয়তো স্টুডেন্টরা ওভারকাম করতে পারবে। এবং সবসময় চিন্তা করতে হবে যে যদি আমি আমার প্রবলেমটা এমন একটা জায়গায় নিয়ে যাই যেটাকে সবাই অ্যাকনলেজ করে যে এটা একটা কঠিন প্রবলেম, এটাই গুরুত্বপূর্ণ প্রবলেম, এবং সেটাই ওই যে রিদওয়ান যেটা বললো যে আমরা যদি স্কিল গুলো আমরা ডেভেলপ করতে পারি, যেটা আমরা দেখাতে পারি যে আচ্ছা এই প্রবলেমটাকে আমি এইভাবে অ্যাপ্রোচ করতে চাই, আমার এই স্কিল সেট গুলো আছে, তারপরে ওইটা একটা কোহারেন্ট অ্যাপ্লিকেশন হবে এবং লোকজন ওটার ভ্যালু দিবে ওই অ্যাপ্লিকেশনটা। এক্সেলেন্ট, চমৎকার। আমরা নেক্সট কোয়েশ্চেন এটা সিয়ামের জন্য করি, হাউ ডু দ্য ক্যারিয়ার পাথস ডিফার ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্টস? এটার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এরকম, হোয়াট ইজ দ্য গুড ওয়ে টু ফাইন্ড আউট ওয়্যার গ্র্যাজুয়েটস ফ্রম এ পার্টিকুলার মাস্টার্স অর পিএইচডি প্রোগ্রাম ফাইন্ড এমপ্লয়মেন্ট? কোশ্চেনটা আমি আরেকবার করবো। ইন্টারেস্টিং কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটাতে পরে যাই। প্রথম কোশ্চেনটা ছিল যে মাস্টার্স স্টুডেন্টদের পাথটা কি এবং
পিএইচডি স্টুডেন্টের পাথ থাকে, এটা ছিল প্রথম প্রশ্ন, রাইট? আচ্ছা, তো বেসিক্যালি আচ্ছা, তো this is also a very interesting question. So it depends very much on the field এবং আরো অনেকগুলো প্যারামিটারের মধ্যে। কিন্তু আমি যদি ইজি করে বলি যে পিএইচডি করলে মোস্ট প্রবাবলি দুইটা দিকে যাওয়ার চান্স বেশি। সেটা হচ্ছে একাডেমিয়া ইজ এ গুড পাথ, এবং পিএইচডি করাটা একটা মোর কমন পাথ। মানে একাডেমিয়াতে পিএইচডি করতেই হবে আসলে, যদি একাডেমিয়াতে ফ্যাকাল্টি বা এরকম রোলে যেতে হয়। আর পিএইচডি করলে আরেকটা পাথ যেটা ওপেন থাকে সেটা হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রিতে, কিন্তু রিসার্চ রোল গুলাতে বেশি। যদিও এই জিনিসগুলো আবার এমন না যে রিসার্চ করলে সে আর অন্য কোনো রোলে যেতে পারবে না, এরকম না। পিএইচডি করেও রিসার্চ করে আস্তে আস্তে ম্যানেজমেন্টে চলে গেছে বা অন্যান্য রোলে চলে গেছে, এরকম দেখা গেছে। সো কিন্তু সেই ক্ষেত্রে কোশ্চেনটা আসতে পারে যে কেউ যদি অনেক আগে থেকে এটা জানে যে সে একটা ইন্ডাস্ট্রিতে ম্যানেজারিয়াল রোলে যেতে চায়, তার হয়তো বা পিএইচডি করে 5 বছর বার্ন না করলেও চলতে পারে, তার হয়তো মাস্টার্স করেই ডিরেক্ট চলে যেতে পারে, কেউ কেউ হয়তো মাস্টার্স এর পরে এমবিও করতে পারে। সো খুব জেনারিক এবং খুবই হাই লেভেল, এর ভিতরে অনেক কিছু ধরা যাবে। কিন্তু হাই লেভেল বললে যে একাডেমিয়ার জন্য পিএইচডি বেটার বা রিসার্চের জন্য পিএইচডি বেটার। পিএইচডির গোলটাই তো এটা যে কোনো একটা বিষয়ে 5 বছর ধরে রিসার্চ করে আমি ইনডেপথ নলেজ গেইন করতেছি এবং রিসার্চের স্কিলটাকে আমি হোন করতেছি। সো আমি এমন একটা জিনিসই 5 বছর স্পেন্ড করবো যেটা আসলে আমি চাই যে ওই স্কিল গুলো আমার ডেভেলপ করবো। এখন আমি যদি না চাই, আমি যদি চাই যে হ্যান্ডস অন মানে রিসার্চ করবো না, হ্যান্ডস অন কাজ করে শিখবো মানুষের সাথে, তখন ইন্ডাস্ট্রিতে যদি করার ইচ্ছা থাকে মাস্টার্সটাই হয়তো বা বেটার রাও। আমি জানি না যে এই কোশ্চেনটার কি ওইটাই ছিল নাকি, কিন্তু ইন জেনারেল আমার মনে হয় এটা অলরেডি কিছুটা জানা আছে। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? Well, a minute. Okay. What is a good way to find out where graduates from a particular master's or PhD program find employment? So this is a good way to find out graduates from a particular master's or PhD program find employment. That's a very interesting question. Most of the time এটা রিজিওনাল হবে, মানে এইটার ভিতরে মাল্টিফ্যাসেটেড অ্যান্সার আছে, বাট শুরুর ইয়াটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম ইট উইল বি রিজিওনাল। যেমন হচ্ছে যে ইস্ট কোস্টে, যেমন আমেরিকাতে কয়েকটা হাব আছে, যেমন বাংলাদেশের হাব হচ্ছে ঢাকা। বেসিক্যালি বাংলাদেশের যত ট্যালেন্ট আছে কাজ রিলেটেড সব ঢাকা সাক করে ফেলে। সো আমেরিকার ক্ষেত্রে এরকম হাব আছে, এবং হাব গুলা হচ্ছে নিউ ইয়র্ক একটা হাব আছে ধরলাম, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হাব, বাট অন্যান্য অনেক কিছুরই হাব। ডিসি আছে পলিটিক্যাল হাব, এলএ আছে মিডিয়া ইন্ডাস্ট্রি হাব, টেক আছে সিলিকন ভ্যালিতে, তারপর আরো ছোট ছোট অনেকগুলো হাব আছে। সিয়াটেল এখন বড় হাব হচ্ছে, অস্টিন হচ্ছে টেক রিলেটেড। কিন্তু এক একটা, তারপরে যদি আমি কানাডার দিকে যাই, ইস্ট কোস্টে টরন্টো, মন্ট্রিল, এই বেল্টে ডেটা সায়েন্সে অনেক বড় বড় লিডার আছে। সো আমি যেটা দেখতেছি যে হাবগুলো জেনারেট হচ্ছে এক একটা প্রতিটা ফিল্ডে। মানে ওই কোশ্চেনে যাওয়ার আগে সবার আগে অ্যান্সারটা করা উচিত যে আমি আসলে ইভেন্চুয়ালি কোন সিটিতে ল্যান্ড করতে চাই, কারণ সিটি বা কোন বেল্টে কোন হাবে থাকতে চাই, সেই হাবটা যদি ওই ফিল্ড রিলেটেড হয় তাহলে সবচেয়ে ভালো হবে। এবং ওই হাব বলতে হচ্ছে কি, ওই হাবে আসলে ওই ফিল্ডে সবচেয়ে বড় বড় মাথারা থাকে আর কি। বেসিক্যালি যেমন আমি জানি না, এখানে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, আমার কাছে মনে হয় যে এই কানাডার যে ইস্ট কোস্টে দেখলাম যে ডেটা সায়েন্সের অনেক বড় বড় মাথারা চলে গেছে, এবং ওই কারণে তারা অনেক স্টুডেন্ট পুল করতেছে, অনেক রিসার্চ ইনস্টিটিউট ওটার আশেপাশে গড়ে উঠতেছে, এবং এভাবেই কিন্তু হাব গুলা ক্রিয়েট হয় যে 4-5টা বড় বড় পিপল থাকে যারা এখানে চেঞ্জ মেকার। সো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, সাধারণত দেখা যায় যে এই সিটি গুলা, এই হাব গুলাই আসলে ওই গ্রাজুয়েট গুলাকে সাক করে। যেমন ইস্ট কোস্টের যে বস্টনে যে অনেক মানে ভালো ভালো কিছু স্কুল আছে, সেটা আইদার বস্টনে চাকরি করে অথবা নিউ ইয়র্কে চাকরি করে, এটার তুলনাটাই সবচেয়ে বেশি। হতে পারে সে ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালিতেও চলে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে প্রথম ইন্ডিকেটর যে আমি কোথা থেকে গ্রাজুয়েট করতেছি। মোস্ট প্রবলি আমি আশেপাশের স্টেটের হাব গুলাতেই যাবো, এটার চান্স বেশি। এবং ইভেন জবের ক্ষেত্রেও বেশি। যেমন আমার যখন একটা এমপ্লয়ার দেখে যে কে ক্যালিফোর্নিয়া থেকে অ্যাপ্লাই করতেছে, আমি ক্যালিফোর্নিয়ার এমপ্লয়ার, অ্যাটলান্টা থেকে অ্যাপ্লাই করছে, আমার সময় নেই, আমি আগে ক্যালিফোর্নিয়ার পুলকে আগে দেখবো যে ক্যালিফোর্নিয়া থেকে আমি আগে হায়ার করবো। এটা নর্মাল একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে অ্যালামনির নেটওয়ার্কটাকে ফলো করা। সো এটার জন্য এটার আমি জানি না যে এটার কোনো গুগল সার্চ কোনো মেকানিজম আছে নাকি, যে বেসিক্যালি আরেকটা হতে পারে যে যেই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করছে সেগুলার মেজর কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি কি। যেমন ইউনিভার্সিটি অফ হিউস্টনে ধরলাম যে ফ্যাব্রিকেশনে ভালো কিছু কাজ হয়, ধরলাম আমি, এটা খুবই হাই লেভেল। এখন ফ্যাব্রিকেশনে যেই হাব গুলাতে আছে ওখান থেকে গ্রাজুয়েট করে ওগুলাতেই যাবে। যেমন হয়তোবা টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ কিছু যাবে,
হয়তো বা ইন্টেলে কিছু যাবে, সো আইদার স্যান ডিয়েগো হবে অথবা ডালাসে হবে, মানে এভাবে মানে হাবগুলো ওভাবেই হয় যে জব ইন্ডাস্ট্রি রিলেটেড। সো সো টু অ্যান্সার ইট মানে ইন এ সিম্পল ম্যানার, যে কোন একটা ইউনিভার্সিটির গ্রাজুয়েট কোন দিকে যাচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে কোন মেজর সিটির আশেপাশে আছে এবং কোন মেজর ইন্ডাস্ট্রিকে সেটা ফুয়েল করতেছে সেই ইউনিভার্সিটিটা। তো এই দুইটা হচ্ছে আমার পয়েন্ট, বাট ইফ আই মিস সামথিং প্লিজ অ্যাড, মানে আমি অন্য। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ট্রাইং। ওয়েল, একটা কোশ্চেন এরকম যে হাউ অ্যাবাউট দ্য পিএইচডি ফান্ডিং অপরচুনিটি ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, পার্টিকুলারলি জিআইএস বেসড রিসার্চ? এটার অ্যান্সার কে করবে? রাদওয়ান। আমি তো আসলে এই ফিল্ডে না, সো এটা আসলে আই থিংক এই ফিল্ডে এখানে কেউই না, ইজন্ট ইট? হ্যাঁ, এনভায়রনমেন্ট সায়েন্স আসলে কেউ না। সো জিআইএস বেসড রিসার্চ নিয়ে কেউ কাজ করার এক্সপেরিয়েন্স আছে কি এখানে? ইশতিয়াক? নাও। ওকে ফাইন, সো আমরা চেষ্টা করব দর্শক আপনার কোশ্চেনটা উত্তর পরে দেওয়ার জন্য। জেনারেল যে কোনো ফিল্ডের জন্যই আসলে একই অলমোস্ট স্টেপস হলো অলমোস্ট দ্য সেম, তাই তো? এটা তাই বললো, অবশ্যই এসওপি ওভাবে লেখা, মানে লিডিং। ওনার কোশ্চেনটা বেসিক্যালি ফান্ডিং অপরচুনিটির উপরে, অ্যাকচুয়ালি পিএইচডি ফান্ডিং আর কি। সো আই থিংক পিএইচডি ফান্ডিং জিআইএস এর উপরে থাকা উচিত, অবশ্যই ইউএস কানাডাতে অফকোর্স থাকবে। হ্যাঁ অবশ্যই, এনভায়রনমেন্ট সায়েন্সের উপর অনেক কাজ হচ্ছে, এটা অবশ্যই। আচ্ছা, ওকে ফাইন। সো নেক্সট কোয়েশ্চেন আমরা দ্রুত যাই, সেটা হচ্ছে ইশতিয়াক আহমেদ স্যার। হাউ ডু আই কনভিন্স প্রফেসরস টু কনসিডার মি ফর HCI assistantship? I think HCI means human computer interaction, right? Okay. Okay. I have extremely low CGPA. So 3 years work experience as quality assurance engineer. I undergrad HCI project and attended some HCI workshops. আচ্ছা, কিভাবে করে এই প্রফেসরকে কনভিন্স করা যাবে, এটার উত্তর কোনো মানে আসলে ডিরেক্ট কোনো উত্তর নাই। তবে কয়েকটা জিনিস আমি হাইলাইট করি, যে সিজিপিএ কম থাকা, মানে সিজিপিএ ওই যে ওয়ান অফ দ্য মানে মেনি থিং দ্যাট you can show in your profile to convince a professor, তোমার অ্যাডমিশন বোর্ডকে। তো সিজিপিএ যদি কম থাকে তাহলে আর অন্য জিনিসগুলো স্ট্রং থাকতে হবে, এটা হলো কথা। যে একটা জিনিস যদি আমার উইক থাকে, অন্য কিছু স্ট্রং থাকতে হবে। এবং যদি পার্টিকুলারলি কোনো রিসার্চে আমার ইন্টারেস্ট বেশি থাকে, যেমন এখানে এইচসিআই কথা বলা হচ্ছে, সেটা এইচসিআই না, অন্য যে কোনো ফিল্ডে সবচেয়ে ভালো হয় হলো যে সেই ইন্টারেস্ট আছে যেই জায়গায়, সেই জায়গায় যদি তার কোনো একটা প্রজেক্ট থাকে, যে প্রজেক্টটাকে সে ওন করে। হ্যাঁ, যেমন সিয়াম বলছিল যে ও 10 বছর আগে এই হায়ার স্টাডিজ অ্যাব্রড, ওর কিন্তু এটা একটা প্রজেক্ট, ওইখানে একটা গ্যাপ দেখতে পেয়েছে, তো এটা ও ওন করে। তো এখন এই জিনিসটা কিন্তু মানুষজন খুব দেখতে চায় এবং পছন্দ করে, যে তুমি একটা প্রজেক্টে কাজ করছো, যে প্রজেক্টটাকে তুমি নিজে খুঁজে বের করেছো, যেই প্রজেক্টটাতে নিয়ে তুমি সময় দিয়েছো, ইনভেস্ট করছো, নার্চার করেছো, এবং এখন তুমি পরের স্টেপে যাওয়ার জন্য হেল্প চাও, তার মানে তুমি গ্রাউন্ড ওয়ার্কটা করে ফেলেছো। সিমিলারলি যদি তার ইন্টারেস্ট থাকে এইচসিআই বা কোনো কিছুতে, হতে পারে যে এখানে সেরকম প্রফেসর নাই যাদের সাথে, কিন্তু তুমি নিজে তো পড়ে যতটুকু চেষ্টা করলে ওইটা কিন্তু ওইটাকে ইভ্যালুয়েট করে, যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে কোনো সাহায্য ছাড়াই সে হয়তো এরকম ছোট একটা জায়গায় এই কাজটা করে এরকম মানুষকে হেল্প করতে চেয়েছে, এরকম জিনিসপত্র পড়েছে এন্ড এভরিথিং। লুকস লাইক যে সে বলছে যে সে আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট করেছে, বাট why do I have to call this an undergraduate project? Why isn't your project part of that was done while you're an undergraduate student, but now তুমি ওইটাকে তুমি কি আরো বড় করছো, নারিশ করছো, ওই জিনিসটাকে ফিউচারে নিয়ে যাচ্ছ কিনা? একটা প্রজেক্টের কিন্তু মানে ওই যে লাইফ স্প্যান শুধু একটা সেমিস্টার বা একটা বছরে শেষ হয় না, এটাকে গ্রো করতে হয়, নার্চার করতে হয়। দ্যাটস সামথিং উই ওয়ান্ট টু সি, যে এটা হলো সামথিং যে সে বিলিভ করে এটার একটা বড় পটেনশিয়াল আছে, সেইটা নিয়ে লেগে আছে, পড়ে আছে, এবং ওইটা তার প্রজেক্ট, সেটা সামনে নিয়ে যেতে চায়। এইভাবে যদি তার কোনো প্রজেক্ট থাকে, সে সেটাতে ভালো ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করে থাকে, তাহলে পরে আমরা সেটাকে ভ্যালু দেই সাধারণত। এবং লো সিজিপিএ সেখানে হয়তো খুব একটা সমস্যা করে না। আসলে এই জিনিসগুলো মানে ডিপেন্ড করে ইউনিভার্সিটি আমরা কোন জায়গায় সিজিপিএটা আসলে দেখি। আমি বলি মানে একজন প্রফেসরের কাছে কিন্তু সিজিপিএটা কোন জায়গায় ম্যাটার করে, এটা একটা হলো আমরা ভালো স্টুডেন্ট নিতে চাই, আমরা একটা জাস্টিস করতে চাই, সেটা একটা পার্ট। কিন্তু আমার কাছে কিন্তু সিজিপিএ এর দরকার কম, আমার আসলে আমার রিসার্চটা করতে পারবে এমন মানুষের দরকার বেশি, টু বি অনেস্ট।
কিন্তু রাইট এই এই জিনিসটা যাই হলো এই পুরা আমি 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 কিন্তু একটা স্টুডেন্টকে হায়ার করছি, আমি কিন্তু এখানে হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন হায়ারিং আ পারসন ইন একাডেমিয়া এন্ড হায়ারিং আ পারসন ইন ইন্ডাস্ট্রি। আমি যদি একাডেমিয়াতে একটা পারসনকে নিতে চাই, ওকে কিন্তু এখানে কিন্তু আমার কোর্স ওয়ার্ক করতে হবে, অন্য প্রফেসরদের সঙ্গেও কাজ করতে হবে। এখন আমি যদি দেখি সিজিপিএ তার কম, আমি ভয় পাবো যে ও তো ইউনিভার্সিটি অফ টরন্টোতে যেমন পিএইচডির জন্য 8টা কোর্স করতে হয়, মানে পিএইচডি লেভেল কম্পিউটার সায়েন্স কোর্স, এটা কেউ পাশ করতে পারবে? বা পাশ শুধু না, একটা ভালো গ্রেড পেয়ে পাশ করতে হয়, সেটা যদি না করতে পারে, এটা আসলে স্টুডেন্টের জন্য, প্রফেসরের জন্য একটা বদনাম হয়ে যাবে যে ও কেমন স্টুডেন্ট হায়ার করে যে স্টুডেন্টরা তো মানে বেসিক কোর্স পাশ করতে পারছে না। তো তখন যদি আমরা দেখি সিজিপিএ খুব কম, আমরা একটু থ্রেটেন্ড হই, এবং এটা যত ইউনিভার্সিটির র্যাঙ্ক যত উপরে যাবে এই জিনিসটা একটুখানি কঠিন হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে মানুষের বিভিন্ন কারণে সিজিপিএ পেছনে চলে যায়, হয়তো তার শারীরিক অসুস্থতা ছিল, তার ফ্যামিলির কোনো সমস্যা ছিল, সে যদি এসওপিতে ওই জিনিসটা মেনশন করে, তখন আমরা আবার চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, এটা আসলে যে স্টুডেন্ট খারাপ এরকম কোনো ব্যাপার না, তার হয়তো গ্রেড অন্য সবগুলোর ভালো আছে, কিন্তু একটা সেমিস্টার দুইটা সেমিস্টার খারাপ হয়ে গেছে দেখে সিজিপিএটা পড়ে গিয়েছে, দেন আমরা ওইটাকে ওইভাবে করে আমরা দেখার চেষ্টা করি। আর যদি এরকম কোনো এক্সকিউজ না থাকে, তাহলে পরে ইট মে সাউন্ড হার্শ, বাট আমার অন্য সাজেশন হবে যে র্যাঙ্কিং এ একটু পিছনের দিকে ইউনিভার্সিটি টার্গেট করা। এই নর্থ আমেরিকার সব ইউনিভার্সিটি আমি বলবো যথেষ্ট ভালো, যথেষ্ট পটেনশিয়াল আছে, কিন্তু যেখানে এক্সট্রিম কম্পিটিশন আছে সেখানে হয়তো আপনি আনফেয়ারলি হলে পরেও মানে পিছিয়ে যেতে পারেন। সো মানে ট্রাই টু ম্যাক্সিমাইজ ইউর চান্স, এবং তখন তাহলে পরে ওইরকম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হয়তো ভালো হবে। Excellent. So next question also goes to Ishtiaq. What is the best way of getting a master's? Funding for North American countries, as it is quite competitive, does SOP and research experience give an upper hand if the CGPA is the GPA is a bit below par, or on the first priority is GPA? না, ফার্স্ট প্রায়োরিটি কখনোই জিপিএ না, এবং এটা হলো কি, যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, সে মানে প্রফেসরকে বা কাউকে জিজ্ঞেস করা হয়, জিপিএ কখনোই মানে স্ট্যান্ডার্ড না, জিপিএ এর উপরে বেস করে কখনোই স্টুডেন্টকে হায়ার করা হয় না, অ্যাডমিশন দেওয়া হয় না, এটা হলো প্রথম উত্তর। কিন্তু জিপিএ দেখা হয়, তার মানে কি, আমরা এটা হলো অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা, এবং আমি এইমাত্র যেটা বললাম যদি জিপিএ কম থাকে অন্য কিছু দিয়ে কম্পেনসেট করতে হবে। মানে এখানে আরেকটা কোয়েশ্চেন আমার কাছে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং লাগছিল, যেটা যে এইচসিআই সঙ্গে কানেক্টেড আরো কয়েকজন বলছিল, এবং এটার সঙ্গে আমি এটা কানেক্ট করতে চাচ্ছি, যে অনেকে বলতো ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের জন্য বাইরে অ্যাপ্লাই করলে সেটা কিভাবে করে করবে। এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে আমরা ওই যে রেদওয়ান যেটা বললো যে অনেকগুলো ডিসিপ্লিন ও সুইচ করেছে, আমার জন্য অনেকগুলো ডিসিপ্লিন এখানে ওখানে সুইচ করে যেতে হয়েছে, এবং ফাইনালি আমি যে জায়গাটায় কাজ করছি বা যে রেদওয়ান যে জায়গা করছে, ও কিন্তু বলছিল, বা আমরা বলি আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি জায়গা, এখানে অনেকে অনেক জায়গার ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে, এবং এখানে কিন্তু কে বা আমরা ভুলেও গিয়েছি হয়তো কে আন্ডার গ্রাজুয়েট কোথা থেকে করেছে, এটা নো লঙ্গার ইম্পর্টেন্ট হিয়ার, রিসার্চটা ইম্পর্টেন্ট। এইরকম জায়গায় যদি কেউ মাস্টার্স বা পিএইচডি করতে চায়, ও কিভাবে করবে? প্রথম উত্তর হলো, তোমার নিজের একটা প্রজেক্ট থাকা লাগবে যেটা ইন্টারডিসিপ্লিনারি, যেটা দেখে আমি বুঝবো যে তুমি অনেক রকম মানুষের সঙ্গে কথা বলতে পারো, অনেক রকম লিটারেচার পড়ে তুমি বুঝতে পারো, এবং তুমি সেগুলোকে এক করে এনে একটা প্রবলেমে মানে তুমি তৈরি করতে পারো। এটা হলো নাম্বার ওয়ান। সেকেন্ড, স্টিল তোমাকে কিন্তু একটা ইউনিভার্সিটি স্ট্রাকচারের মধ্যে দিয়ে ডিগ্রি নিতে হবে, তার মানে তোমার একটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। সুতরাং তুমি চিন্তা করবে যে তুমি যখন অ্যাডমিশনের সময় তোমার যদি এটা 4টা ডিসিপ্লিনের কম্বিনেশন হয়, তার মধ্যে কোন ডিসিপ্লিনের লোকজন তোমাকে সবচাইতে ভালো আন্ডারস্ট্যান্ড করবে, সবচাইতে ভালো তোমার স্কিলটা দেখবে। এবং অনেক সময় আমরা এই জিনিসটা বলি যে তুমি যেই জায়গায় আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স তোমার ডিগ্রিটা আছে, ওই জায়গাতেই অ্যাপ্লাই করো, ওইখান থেকে তুমি ইন্টারডিসিপ্লিনারি হওয়ার চেষ্টা করো, তাহলে তোমার অ্যাডমিশনটা ইজি হবে। ধরো তুমি সিভিল ডিপার্টমেন্টে তোমার আন্ডার গ্রাজুয়েট করেছো, তুমি এখন কাজ করছো হলো যে মহামারী নিয়ে, হ্যাঁ, তো তোমার এই মহামারীর সঙ্গে সিভিল ডিপার্টমেন্টের সম্পর্ক নিয়ে হয়তো তোমার যেহেতু ইন্টারডিসিপ্লিনারি স্পেসে কাজ করছো, তুমি ওই জায়গায় একটা সিভিল ইঞ্জিনিয়ারকে তোমার জন্য বোঝানো কিন্তু তোমার এসওপির মধ্যে দিয়ে সহজ হবে, কেন এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক। সো ওইটাকে ফার্স্ট মানে প্রায়োরিটি হিসেবে ট্রাই করাটা হয়তো ওয়াইজ হবে, এবং ওই কোর্সের দিক থেকেও বা অন্য দিক থেকেও আপার হ্যান্ড পাওয়া যাবে ওই ডিসিপ্লিনটা থেকেই যাওয়া। এবং বেশিরভাগ নর্থ আমেরিকান ইউনিভার্সিটিতে মানে ঢোকার পরে বেশিরভাগ রিসার্চ ইন্টারডিসিপ্লিনারি, যেটা রেদওয়ানও বললো যে এরা ওপেন, সো ঢোকার পরে রিসার্চে ঢুকলে পরে তখন অনেক অপরচুনিটি ওপেন হয়, হ্যাঁ, কিন্তু ঢোকার সময়ের যেই রাস্তাটা অ্যাডমিশনের সময়, তখন এই প্রসেসগুলোতে স্টিক করলে পরে অপরচুনিটি বাড়ে।
থ্যাঙ্কস ফর দ্য অ্যান্সার। দর্শক মণ্ডলী, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে এসেছি। আমরা আরো 2-3টা কোশ্চেন নিব এবং আমরা এক্সপেক্ট করব আমাদের স্পিকারসরা ওই কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। নেক্সট কোশ্চেন, while searching for the perfect university for my post graduation, what are the primary factors of the university should I keep in mind? রেদওয়ান না, ওকে, সিয়াম করো। তো আচ্ছা, তো বেসিক্যালি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু আমি একটা একটা করে বলি। একটা হচ্ছে যে বেসিক্যালি আমার রিসার্চ ফিল্ডের অ্যালাইনমেন্ট, যে এই রিসার্চ ফিল্ডটা যেহেতু আমি ফান্ডিং নিয়ে পড়তে যেতে চাচ্ছি, সো এই ইউনিভার্সিটিটা এই রিসার্চ ফিল্ডটাতে কেমন, মানে কতটুকু ডমিনেন্সে আছে আর কি, কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল। অনেকে র্যাঙ্কিং নিয়ে অনেক বেশি মাথা ঘামায় ফেলে, ওইটা নিয়ে আমি বেশি মাথা ঘামাইতে চাই না। কারণ হচ্ছে যে আনলেস ইউ আর গ্রাজুয়েটিং ফ্রম দ্য রিয়েলি টপ ডগস, যেমন হচ্ছে আইভি লিগস হতে পারে বা আইভি লিগ ক্যাটাগরি যেগুলো ইউনিভার্সিটি, সেগুলো ছাড়া হলে বাকি আসলে, ফর এক্সাম্পল আফটার 50 র্যাঙ্ক ইউনিভার্সিটি, র্যাঙ্কিংটা খুব বেশি হিউজলি ম্যাটার করে না, অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। একাডেমিয়াতে কিছুটা করতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আসলে 70 র্যাঙ্ক আর 100 র্যাঙ্কের ইউনিভার্সিটি ইজ ইকুয়াল ইন্ডাস্ট্রিতে। সো নাম্বার ওয়ান হচ্ছে যে রিসার্চের ইনফ্লুয়েন্স আর কি, আদার দেন র্যাঙ্কিং আমি বলবো রিসার্চে সেই প্রফেসরের ল্যাব অথবা ওই ইউনিভার্সিটিটা কেমন করছে, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আমি বলবো চুজিং এর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে রিসার্চ কেউ যদি জবে যেতে চায়, তাহলে আসলে ওই ইউনিভার্সিটিটার মানে ইন্ডাস্ট্রির অ্যাফিলিয়েশন কেমন আছে, মানে অ্যালামনিরা কি আসলে কোন মানে প্রথমত এগুলো কি হটবেডের কাছে নাকি ইউনিভার্সিটি গুলা, যে এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং হচ্ছে যে অ্যালামনির কানেকশন, অ্যালামনির নেটওয়ার্কটা কিরকম ইন্ডাস্ট্রি, মানে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড, হচ্ছে সেকেন্ড আরেকটা হতে পারে। বড় আর কোনো কিছু মিস করতেছি নাকি আমি চিন্তা করছি, কারণ ছোট ছোট অনেকগুলাই আছে যে আমার কি এখানে পরিচিত আছে কিনা, এটা একটা অনেক বড় ইয়া হতে পারে অ্যাটলিস্ট শুরুর দিকে, যে আমার কানেকশন থাকলে আমি হয়তো বা ইনিশিয়াল হার্ডেলটা ইজিলি পার করতে পারলাম। এরকম ছোট ছোট কিছু আছে। বড় কোনো কিছু কি মিস করলাম? অন্য কেউ কি কিছু অ্যাড করতে চায়? আমি খালি একটা জিনিস বলবো যে আমার কাছে মনে হচ্ছে ইউনিভার্সিটির যে প্রফেসর খুব ইম্পর্টেন্ট, রাইট। কারণ আমার সার্ভাইভ করতে হবে 2 বছর বা 5 বছর। প্রফেসর যদি ভালো না হয়, ইভেন তুমি যে এমআইটি, স্ট্যানফোর্ড, ক্যালটেকে থাকো, you can't survive. এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমার তাই মনে হয়। সো ইউনিভার্সিটি অবশ্যই ভালো ইউনিভার্সিটি চুজ করবো, যেটা সিয়াম অলরেডি বলছে, সবই ঠিক আছে। সাথে পারলে প্রফেসরকে দেখাবো, একটু বোঝা উচিত ওর এক্সপিরিয়েন্স কেমন। পারলে ওর কিছু প্রিভিয়াস স্টুডেন্টকে মেল করো, মানে করে দেখো যে প্রফেসরটা কেমন, একটু প্রফেসর সম্পর্কে একটু খবর নেওয়া উচিত। ফর এক্সাম্পল ইস্তাক প্রফেসর, জিজ্ঞেস করো স্টুডেন্ট কি ইস্তাক কি ভালো কিনা, হেল্প করে কিনা। ইস্তাক সম্পর্কে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করো। প্রফেসর আসলে খুবই ইম্পর্টেন্ট, মানে ফিউচার ক্যারিয়ার ডিফাইন। অনেক প্রফেসর আছে তোমাকে হেল্প করে জব পেতে। আমার প্রফেসর মানে সে বেসিক্যালি আমাকে লিড করছে আমার লাইফ, আমার ক্যারিয়ার। দ্যাটস হোয়াট আই ফিল। সো প্রফেসর খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছি। না, খুবই ভালো পয়েন্ট। আমি আসলে রিসার্চের পয়েন্টটা এটাই বলতে চাচ্ছিলাম, যে হ্যাঁ, প্রফেসর ইজ মোর ইম্পর্টেন্ট। ইভেন ফর ইন্ডাস্ট্রি, লাইক যদি প্রফেসর ইন্ডাস্ট্রি ব্যাকআপ থাকে, তা তোমাকে জব দিয়ে দেবে সহজে। জাস্ট ওরা একটা অ্যালামনাইকে বলবে, এই আমার একটা ভালো ছেলে আছে, ওকে জব দাও, দিয়ে দেয় আসলে। So recommendation and networking, it also works in North America as well, right? Oh, wow, that's সব জায়গায় নর্থ আমেরিকা আরো বেশি কাজ করে। নর্থ আমেরিকা আর বেশি কাজ করে। Exactly, that's what I know. But বাংলাদেশের মানুষের একটা অনেকের কনসেপ্ট আছে যে এটা শুধু বাংলাদেশেই হয়তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, বাট জাস্ট আমেরিকা কানাডা হায়ার করছি যে প্রিভিয়াসলি আমার লেভেল ছিল আগে। I'm sorry to say, but which is a fact. Okay, acha, next question ta hocche Canadian Ishtiaker kache question. The question is, okay, fine. How would a third year student with CGPA below 3.5 prepare himself in order to pursue his masters in Canada, and how much fund is possible to obtain in general? Also, what are the steps to take in order to apply for a citizenship in Canada? So immigration পর্যন্ত অ্যানসার করার সুযোগ থাকে কিনা? আচ্ছা, ওই যে যেটা বললাম, এই প্রশ্নগুলো ট্রেন্ড কিন্তু খুব ক্লিয়ার। হ্যাঁ, তো আমি নিজে এখানে সিটিজেন না, আমি সিটিজেনশিপ পর্যন্ত অত দূর উত্তর দিতে পারবো না। এবং খুব ভালো যে মানে থার্ড ইয়ারে থাকা অবস্থায় সে কানাডায় যে সিটিজেন হবে এরকম, মানে বেশ, মানে এটাও একটা বিগ, মানে
একদিক থেকে চিন্তা করলে এটা গুড, এটা মানে যে একটা ফিউচার নিয়ে পুরো কম্প্রিহেন্সিভ ওয়েতে চিন্তা করছে। আমি হয়তো সব উত্তরটা দিতে পারবো না, শুধু অ্যাডমিশনের ওই পার্টটা নিয়ে কথা বলতে পারবো। আচ্ছা, এখন হলো যে গ্রাজুয়েট স্কুলকে যেভাবে চিন্তা করা হয় সেটা হলো, এটা হলো মানে দুই রকম জিনিস আছে। যারা কিনা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে বা অন্য দেশ থেকে অ্যাপ্লাই করে, তাদের কাছে অনেক সময় এই যে স্টাইপেন্ড গুলো পায় এটাকে তারা ইনকাম সোর্স হিসাবে দেখে, এবং তারা এই ধরনের প্রশ্ন করে যে ইন্টার্নশিপ করা যাবে কিনা যেন আমি আরো টাকা পাই। হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটির সাইড থেকে এটার পার্সপেক্টিভ হলো যে গ্রাজুয়েট লাইফ হলো এটা ইটস নট আ টাইম ফর আর্নিং, এটা হলো টাইম ফর ইনভেস্টিং। সো এইখানে গ্রাজুয়েট স্টুডেন্ট থাকা অবস্থায় ওই পরিমাণ টাকাই দেওয়া হয় যেই পরিমাণ টাকায় কোনো মতে মানুষ বেঁচে থাকতে পারে। এটা আর্নিং এর টাইম না, এটা ইনভেস্টেড টাইম। আর্ন যেটা করা হচ্ছে সেটা হলো নলেজ। এখন কত টাকা দেয় সেটা হলো ডিপেন্ড করে হলো একটা আমরা স্কেল মেনটেন করি যে যেই সিটিতে ইউনিভার্সিটিটা সিচুয়েটেড ওই সিটির যেই মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড তার চেয়ে একটুখানি বেশি দেওয়া হয় আর কি। তো এটা সমস্যা হয়ে যায় অনেক সময়, কেউ যদি তাদের পরিবার থাকে, তাদের মানে অনেক ডিপেন্ডেন্ট থাকে, তখন গ্র্যাজুয়েট স্টুডেন্টরা যারা মানে ম্যারিড এবং সিঙ্গেল একজন পার্সন আর্ন করে বা যাদের বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য এই টাকায় চলা অনেক সময় কঠিন হয়। আবার হয় কি যে অনেক সময় এই টাকাটা নিয়ে হয়তো এমন একটা জায়গায় চলে গেছে যেটা হয়তো ওরকম মানে একটুখানি চিপ জায়গা মানে তার সেখানে ইনএক্সপেন্সিভ আর কি জায়গা, সেখানে হয়তো টাকাটা কম দেওয়া হচ্ছে কিন্তু ওই টাকাতেই হয়তো সে কেউ ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারছে আর কি। তো এইটার আসলে জেনারেল উত্তর এরকম না যে এত টাকা দেওয়া হয়, এটা ডিপেন্ড করে হলো ইউনিভার্সিটিটা কোথায় আছে, সে কোন প্রোগ্রামে আছে, সে মাস্টার্স প্রোগ্রামে না পিএইচডি প্রোগ্রামে আছে, কোন ডিপার্টমেন্টে আছে। ইউজুয়ালি এখন এই যে কম্পিউটার সায়েন্স মানে কিছু ডিসিপ্লিন আছে সেখানে ফান্ডিং বেশি দেন আদার ডিসিপ্লিন। প্রফেসরের কিরকম ফান্ডিং আছে ওইটার উপর ডিপেন্ড করে। যে অনেক সময় আমরা চেস করে স্টুডেন্ট নিই, মানে আমার হাতে যখন পয়সা ছিল আমি তখন চেস করে মানে আরেকটা স্টুডেন্টকে বেশি টাকা দিয়ে নিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে। আবার মানে যখন ওই রকম অত ফান্ডিং এর জোর নাই তখন ওকে আই ডোন্ট কেয়ার, আসলে এই টাইপের ব্যাপারে থাকে। তো এগুলো অনেক কিছু আসলে ফ্যাক্টর ইয়ে করে। আবার ইউনিভার্সিটি যদি কোনো স্টুডেন্টের মাল্টিপল অফার থাকে সে তখন আবার অনেক সময় বার্গেইন করতে পারে যে আমি আমার ইউএফটিতে আছে, এমআইটিতে আছে, আমি যদি তুমি যদি আমাকে বেশি টাকা না দাও আমি এমআইটিতে চলে যাবো, দেন আই সে ওকে আমার স্টুডেন্টকে দরকার আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। সো দিস অলসো হ্যাপেন্স এট মানে সার্টেন লেভেল। Thank you very much. আমার দুইটা কোশ্চেন। This question goes to Siam. A very common question, I guess. Assalamu alaikum. Is it possible to switch my field of studies or research in masters if my undergraduate is on different field? Absolutely. এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এখানে রেদওয়ান আগে একটা পয়েন্ট বলছিল যেটা আমার খুব ভালো লাগছে, ওর যে কোর একটা মেসেজ ছিল যে ওপেন থাকা। ওই মাইন্ডসেটটা বাংলাদেশে একটুখানি হয়তো বা প্র্যাকটিসটা করা হয় না, কিন্তু আস্তে আস্তে আমেরিকা বা কানাডা চলে আসলে অটোমেটিক্যালি হয়ে যায় জিনিসটা, বা হয়তো বা ম্যাচুরিটির সাথে সাথে এমনিও হয়ে যায় যেখানেই থাকুক। তো ডেফিনেটলি যে কোনো একটা এক্সপিরিয়েন্স করার ক্ষেত্রে, এবং এটা আমি আসলে এসওপির সাথেও টাই ইন করবো, যে এসওপির কোয়ালিটিটা তখন খারাপ মনে হয় যখন আসলে কল্লোল একটা পয়েন্ট বলতেছিল, আমি এটার সাথে আমি টাই ইন করতেছি কারণ দিস আর অল রিলেভেন্ট এন্ড রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা এক্সপিরিয়েন্স গুলো বলি যে আমি বুয়েট থেকে আন্ডারগ্রেড করছি, আমি নাভানাতে এটা করছি, এরকম করে বুলেট পয়েন্ট হিসেবে আমরা ওই সিবিটাই আমরা রেজুমিটাই আমরা আবার এসওপিতে সুন্দর করে ইংলিশ ফরম্যাটে লিখে দিই। এটা হচ্ছে তা আমি আর কি এসওপির ক্ষেত্রে কমন একটা যেটা সাজেশন দেই যে আমরা যে বলি যে ইউনিক হইতে হবে, ইউনিকটা হচ্ছে আমরা 5 জন বুয়েট থেকে বা আইওটি থেকে পড়ে গ্রাজুয়েট করছি এটা কিন্তু ইউনিক না। কারণ এসওপির মধ্যে আমরা যদি একটা কমন রুল হচ্ছে যে আমার কোনো একটা লাইন বা প্যারাগ্রাফ যদি আমার ফ্রেন্ড কপি করে রেখে দেয়, পেস্ট করে দেয় ওর এসওপিতে, এবং এটা যদি ওর জন্যও ট্রু হয়, তার মানে আমার এসওপিটা তাহলে বাজে। যে আমার লাইনটা যদি কপি করে দিতে পারে, এখন আমার ফ্রেন্ড তো আইওটি থেকেই গ্রাজুয়েট করছে, ও কিন্তু আমার লাইনটা কপি করতেই পারে যে আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম আইওটি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর এটা একটা বাজে লাইন। তাহলে এটাকে এখন ইউনিক করবো কিভাবে? এখন এটার ইউনিকনেসটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল, মানে এক্সপিরিয়েন্সে। আমি ইলেকট্রিক্যালে পড়লেও আমার ফ্রেন্ডের সাথেও আমার আইওটিতে ইলেকট্রিক্যালের এক্সপিরিয়েন্স বা আমি যেটা লার্নিং করছি আমার ফ্রেন্ডের লার্নিং কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ কি? কারণ আমরা দুইটা ডিফারেন্ট মানুষ, আমাদের দুই ধরনের ভিউ আছে, এবং ওই ভিউটাকে তুলে ধরা। তো এইটার ইউনিক করার ওয়েটা হচ্ছে এটা যে বেসিক্যালি আমরা হয়তো বা সবাই একটা মুভি দেখলেও সবাই কিন্তু মুভির একই জিনিসে এক্সাইটেড হই না। আমি একটা জিনিস অবজার্ভ করি, রাসেল আরেকটা জিনিস অবজার্ভ করলো, আমরা দুইটা জিনিস অবজার্ভ করি। তো এসওপিতে ওই ইউনিক নেচারটা তুলে ধরতে হবে। এখন আমি এসওপির পরে আমি এই অ্যান্সারটা দিই যে বেসিক্যালি
আমরা যখন কোনো একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাই, সেটা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, আন্ডারলাইনলি কিন্তু আমাদের কিছু কোর স্কিল ডেভেলপ হয়, সফট স্কিল। আমার হয়তো বা প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হচ্ছে, আমার হয়তো বা অন্যান্য কিছু স্কিল ডেভেলপ হচ্ছে, যে স্কিলটা আসলে খুবই ফ্লুইড, এটা যে কোনো ফিল্ডে ইউজ করা যেতে পারে। তো আমরা চেষ্টা করব যে যখন কোনো একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাব, সেটার আন্ডারলাইনলি আমাদের কি কি ডেভেলপ হচ্ছে সেইগুলো একটু অবজার্ভ করতে। সেই অবজারভেশনটা থাকলে আমরা এই অ্যান্সারটাও পাবো যে অবশ্যই সুইচ করা যায়, কারণ ফিল্ডটা হচ্ছে জাস্ট একটা মানে একটা এক্সটার্নাল জিনিস। আমার ভিতরে কি গ্রোথ হচ্ছে ওইটা হচ্ছে আমার অবজার্ভ করার বিষয়। ওইটা আমি জানলে আমি এসওপি তে ওইটা লিখতে পারবো, আমি প্রফেসরকেও কনভিন্স করতে পারবো যে দেখো আমি ইলেকট্রিক্যালে পড়েও কেন সফটওয়্যারে যাইতে পারবো, কারণ আমি প্রবলেম সলভিং শিখছিলাম এবং সফটওয়্যারেও তো মনে হয় প্রবলেম সলভিংই লাগে, তাহলে আমি এটা ইউজ করবো। ডান, এটাই তো কানেকশন পয়েন্ট। এবং ওই জিনিসটা জানলে যে কোনো কিছুতেই ওই স্টোরিটা বিল্ড করা যাবে আর কি। সো আমরা হোপফুলি বুঝতে পারছিলাম। Excellent, good answer. This question is for Radwan. In particular cases where personal statement and research objective are wanted instead of SOP, any suggestion? এমনকি ঘটে in particular cases where personal statement and research objective are wanted instead of SOP, any suggestion? হ্যাঁ, তো এটা ক্যালিফোর্নিয়ার দিকে ইউনিভার্সিটি গুলো বেশি চায়। হ্যাঁ, বেশি চায়, এক্স্যাক্টলি। কারণ এসওপি আসলে সবকিছু, অ্যাকচুয়ালি এসওপি তে শুধু রিসার্চ অবজেক্টিভ না, একটুখানি হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটুখানি ওর এক্সপিরিয়েন্স থাকবে, তারপর যেটা ইস্তেক বলো, কলো বলো যে এরপর সে কি করতে চায়, সো ওখানে রিসার্চ অবজেক্টিভ চলে আসছে। কিন্তু সাথে কিন্তু ও কিন্তু যে কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারে। ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর হতে পারে যে ওর টিচিং এক্সপিরিয়েন্স হতে পারে ওর। সো ফর এক্সাম্পল আমি অনেক টিউশনই করতাম দেশে থাকতে, আমি প্রতিটা টিউশনের এক্সপিরিয়েন্স আমি অ্যাড করছিলাম আমার এসওপি তে, যেটা খুবই হেল্প করতো আমার প্রতিটা ইন্টারভিউতে আমার জিজ্ঞেস করতো তুমি কি কি পড়াইছো, কেমনে পড়াইছো, তুমি কি কি স্কিল ইউজ করছো টিউশন করার সময়। তো এসওপি আসলে তোমার অনেক কিছু, সবকিছু টুগেদার, হোল প্যাকেজ। সেটা শুধু রিসার্চ অবজেক্টিভ না। তো রিসার্চ অবজেক্টিভ হলে শুধুমাত্র যে তুমি ফিউচার কি প্রবলেম সলভ করতে চাও, so that will be just only that one, like তুমি কি প্রবলেম সলভ করতে চাও, তুমি ওই প্রবলেম সলভ করার জন্য তুমি তোমার কোন স্কিল সেট ইউজ করতে পারো, এবং তোমার কি কি মানে ইউনিভার্সিটি কি কি কোন কোন প্রফেসর তোমার কাজ করবে। এসওপি বেসিক্যালি কিন্তু নট অনলি রিসার্চ অবজেক্টিভ, ইট হ্যাজ টু বি দ্য হোল প্যাকেজ। তো এটা ডিফারেন্স আর কি দুটার মধ্যে, এটা মাথায় রাখা উচিত। এসওপি শুধুমাত্র রিসার্চ অবজেক্টিভ না, এসওপি কুড বি অল হোল প্যাকেজ। ওকে, সো এই পার্সোনাল স্টেটমেন্ট এগুলো এসওপি এর ভিতরে থাকতে পারে, রাইট? Everything, SOP should be everything. I mean, like তুমি যে কোনো তোমার যা স্কিল সেট, তোমার যা এক্সপিরিয়েন্স ইউজ করে তুমি, ফর এক্সাম্পল এই স্ট্যাক বলবো যে তোমার সিজিপিএ লো, তো তোমাকে অবশ্যই তুমি 3-4 লাইন ইউজ করতে পারো যে কেন তোমার সিজিপিএ লো, এটা তোমাকে কিন্তু এসওপি তে বলার সুযোগ থাকবে। রিসার্চ অবজেক্টিভ এসওপিটা হচ্ছে বেসিক্যালি মানে আমার লাইফের 10 বছর পরের অটোবায়োগ্রাফি আর কি, মানে ইমাজিনারি অটোবায়োগ্রাফি আফটার 10 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে and that should be unique as much as possible. Okay, last question কল্লোর ইশতিয়াকের কাছে, সেটা হচ্ছে how much help do the professors provide in research, and particularly in terms of computer science, like do they provide base codes and etc. Okay, আমি জানি না আমার স্টুডেন্টরা থাকলে এখন আমাকে কিল করতে, বাট well it depend করে, মানে এটা some of the students are watching this. well, I hope not, but মানে প্রত্যেকটা প্রফেসরের মানে নিজস্ব স্টাইল থাকে। হ্যাঁ, কেউ বেশি হ্যান্ডস অন, কেউ বেশি হ্যান্ডস অফ, এবং এটা আসলে প্রত্যেকটা মানুষের নেচার। হ্যাঁ, যে সব মানুষ একরকম না। মানে আমাকে আমার দুইজন বন্ধু যদি দুজনই মানে 100% হেল্প করতেও চায়, দুজন দুইভাবে আসলে হেল্প করবে। এটা মানুষের পার্সোনালিটি, একটা লেভেলে এটা পুরোপুরি পার্সোনালিটি। একটা প্রফেসর এক এক টাইপের হয়। এটা হলো একটা উত্তর। এবং এটা না স্টুডেন্টদের জন্য মানে যে মানে সব স্টুডেন্ট একই রকম হেল্প মানে চায়ও না। কিছু কিছু স্টুডেন্ট চায়ও যে তাকে একদম মানে হ্যান্ডস অন, তাকে বলে দেওয়া হোক যে তুমি আজকে সকালে এটা করবা, দুপুরে এটা করবা, কালকে আমাকে এটা এনে জমা দিবা, এরকম মানে হ্যান্ডস অন, এবং না পারলে আমাকে এই সময় করবা, তার পিছনে ওইভাবে করে এফোর্ট দিক, এটা তারা চায়। কোনো স্টুডেন্ট চায় যে ওকে আমাকে কি করতে হবে বলে আমাকে ছেড়ে দিক, এক সপ্তাহ পরে আমি কাজ নিয়ে হাজির হবো। সে লিবার্টি চায়, সে ওরকম ফ্রিডম চায়। এইটা আসলে কাইন্ড অফ একটা নেগোসিয়েশন, একটা তোমার কি হয়, একটা মানে কথাবার্তা হয়ে যদি এটা সেট হয় স্টুডেন্ট বা টিচারের প্রফেসরের মধ্যে, ওইটা হলো বেস্ট সিনারিও।
পরের কথা হলো যে স্টুডেন্ট প্রফেসরদের যেটা মেইন ইয়ে থাকে যে মানে প্রচন্ড ব্যস্ততা থাকে, কারণ প্রফেসরদের একটা বড় সময় আবার ব্যয় করতে হয় হলো গ্র্যান্ট লেখা, নেটওয়ার্কিং এইসবের জন্য। তখন স্টুডেন্টের জন্য অনেক সময় পাওয়া যায় না। তো ইন দোজ কেসেস তখন কি হয়, পোস্ট ডক্টর হায়ার করা হয়, এবং পোস্ট ডক্টররা কিন্তু অনেক সময় ঠিক প্রফেসরের যেই গাইডেন্সটা যেরকম ওই যে সময়টা দেওয়া, ওটা কিন্তু পোস্ট ডক্টররা প্রচুর হেল্প করে। সো রিসার্চ ল্যাবে যদি পোস্ট ডক্টররা থেকে থাকে তাহলে আমি বলবো এটা মানে ব্লেসিংস, পোস্ট ডকদের সাথে ভালো সম্পর্ক রাখা এবং পোস্ট ডকদের থেকে শেখা হলো, এটা হলো একদম মানে আমরাও আমাদের ল্যাবে পোস্ট ডক থেকে প্রচুর শিখেছি। এবং পোস্ট ডকরাও কিন্তু গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে কাজ করতে আনন্দ পায়, কারণ মানে রিদমটা খুব ভালো ম্যাচ করে, জাস্ট পিএইচডি করে বের হয়েছে। তো এই অপরচুনিটিটা আমার মনে হয় নেওয়া উচিত। তবে যদি কোনো কেসে মনে হয় যে না আমার আরো বেশি হেল্প দরকার, সাপোর্ট দরকার, আমি সেটা আমার প্রফেসরের কাছ থেকে পাচ্ছি না, আমার মনে হয় এটা খুব ফ্র্যাঙ্কলি প্রফেসরের সঙ্গে আলাপে যাওয়া উচিত। এবং যদি এটা কাজ না করে এবং প্রফেসরও যদি ফ্র্যাঙ্কলি বলে যে আমার পক্ষে এর চেয়ে বেশি সময় দেওয়া সম্ভব না, ইউনিভার্সিটি তখন হেল্প করে আরেকজন প্রফেসরের কাছে যেতে, এবং এখানে কোনো বিটারনেস তৈরি হয় না। সো এটা হতেও পারে এবং ইট হ্যাপেন্স আ লট, এবং এই ব্যাপারে জাস্ট ট্রান্সপারেন্সি থাকাটা ইম্পর্টেন্ট। তবে প্রফেসররা কখনোই ওই যে কতগুলা জায়গায় যদি হেল্প এক্সপেক্ট করা হয় তাহলে এটা ভুল হবে। যে এখন হলো যে আমি একটা মানে ড্রাফট নিয়ে আসলাম ম্যানুস্ক্রিপ্টে, ওইখানে প্রচুর আমি মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, গ্রামার এসবে ভুল করে রাখছি, এখন যদি আমি এক্সপেক্ট করি আমার প্রফেসর আমার প্রুফ রিড করে দিবে, এটা 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 ইটস টু মাচ। এটা কোনো প্রফেসরই করবে, যদি কেউ প্রফেসর করেও থাকে সেটা আসলে এক্সপেক্ট করা যায় না। তো এইরকম কিছু মানে বেসিক জিনিস আমি যদি ভুল করি বা এইরকম করি, তো ওই জিনিসগুলোতে আসলে এক্সপেক্ট করা উচিত হবে না। প্রফেসরদের কাছ থেকে সবসময় হায়ার লেভেল গাইডেন্স যেটা, সেটা এক্সপেক্ট করাটা মানে সমীচীন হবে আর কি। ধন্যবাদ ইশতাক আহমেদ। তো ভিউয়ার্স, আমরা আমাদের আজকের এই ওয়েবিনারের একদম শেষের দিকে চলে এসেছি। তো আই থিংক উই হ্যাড এ ভেরি নাইস ডিসকাশন। পুরা সেশনটা জমছে অনেক। উই হ্যাড ভেরি ফর্মাল এন্ড ইনফর্মাল টকস, and we had shared our insights, our values, our thoughts, এবং চমৎকার একটা সময় কাটালাম। এবং ইন্টারেস্টিংলি উই হ্যাভ অলরেডি দিস ইজ অলমোস্ট 100 মিনিটস ক্রসিং, এবং দেখতে দেখতে সময় গেল। তো আমি একটু এখন ক্লোজিং রিমার্কস টানতে চাচ্ছি। সো আই উড লাইক টু রিকোয়েস্ট টু দ্য স্পিকার্স যে আপনারা বিফোর উই লিভ সে সাম ওয়ার্ডস ফর দ্য ভিউয়ার্স, and then I'll speak and I'll close it off. So it's Dr. Ishtaak Ahmed, Dr. Redwan Hassan Siddiq, and Dr. এবং সিয়াম হোসেন, তিনজন ক্লোজিং রিমার্কস প্লিজ। হ্যাঁ, আমি প্রথমে মানে ধন্যবাদ দিতে চাই রাসেলকে এবং কোর্সবিকে এটা অর্গানাইজ করার জন্য, এবং এরকম আলাপ আলোচনা আরো বেশি হওয়া উচিত আমাদের এখানে এই স্টুডেন্টদের জানার জন্য। আর আরেকটা জিনিস আমি বলবো যে রিসার্চের ব্যাপারে যে জায়গাটা আর কি আমার হয়তো আমার নিজের দুর্বলতা, যে রিসার্চের ব্যাপারে এখন কিন্তু প্রচুর সুযোগ ওপেন হয়ে গেছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো ভাবে, যে রিসার্চারদের সঙ্গে কানেক্ট করা এবং তাদের রিসার্চ সম্পর্কে জেনে একটা শক্তিশালী এসওপি যদি তৈরি করতে পারে স্টুডেন্টরা, তাহলে তারা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাসেলকে, খুবই একটা সুন্দর ইভেন্ট তৈরি করার জন্য। এবং আমি অনেক কিছু শিখলাম ইনফ্যাক্ট সিয়ামের কাছ থেকে। আশা করি সবাই কিছু না কিছু শিখেছে। তো আমি যেটা বলবো যে যেটা ইসহাক বলবো, এসওপি তৈরি করা একটু সময় নিয়ে তৈরি করা, মানে তুমি আগে থেকে প্রস্তুতি নাও, এক বছর আগে শুরু করলে হচ্ছে বেস্ট, অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে শুরু করা। তারপর আর ওপেন হওয়া, মানে যদি কিছু না জানা হয়, যে সামাজিক মাধ্যম আছে, বড় ভাইরা আছে, অ্যালামনাই আছে, জাস্ট জিজ্ঞেস করো, ইটস ওকে। এখন এত ওপেন জিনিসগুলো মানুষের জাস্ট মুভ ফরওয়ার্ড, জিজ্ঞেস করো, আচ্ছা আমার এই সমস্যা আমি জানতে চাই, কোর্স বির মাধ্যমে জানতে পারো। তো জাস্ট কোনো কোশ্চেন থাকলে, বেটার মানে কনফিউশন থাকলে জাস্ট ওপেনলি জিজ্ঞেস করে এটা সলভ করে দেন আগাও। আর এটাই, আর জাস্ট একটা টাইম নিয়ে প্রিপারেশন নাও, এটাই আমার মতে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সিয়াম। হ্যাঁ, তো থ্যাংক ইউ রাসেল এবং কোর্সবিকে এখানে ইনভাইট করার জন্য। এবং আমিও যেটা মানে সবার মতো আমি অনেক কিছু শিখছি এবং বেশ মজার ছিল ডিসকাশনটা, আমি নিজেও পার্সোনালি এনজয় করছি। তো আমার আর কি জাস্ট একটাই অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা বেসিক্যালি আমার নিজের কাছেও আমি বলি এবং অন্যদেরকেও বলি, সেটা হচ্ছে যে এটা সক্রেটিস বলছিল এবং এটা ইটস ভেরি কমন নোট, সেটা হচ্ছে নো thyself, দ্যাট ইজ দ্য সলিউশন অফ এভরিথিং, অল দ্য থিংস উই ট্রাই টু ডু। আমরা কি সেটা যদি জানতে পারি, আমরা যে এই ওয়েবিনারতে আসতেছি এখান থেকেও আমি জানলাম যে আচ্ছা আমি এভাবে চিন্তা করি, কল্লোল এভাবে চিন্তা করে। তো প্রত্যেকের সময় ইন্ট্রোস্পেকশনটা মনে হয় জরুরি, সেটা এসওপি তেও কাজে লাগবে, লাইফের ডিসিশন নিতে কাজে লাগবে। সো
আমি অনেক জানি যে অনেক হাই লেভেলে বলতেছি, কিন্তু এটার জন্য খুব সিম্পল কিছু টুল দিতে পারি, যেমন হচ্ছে পার্সোনালিটি টেস্ট কিছু আছে, মায়ার্স বিগ ট্রাইব ইন্ডিকেটর, এটা বেশ প্রচলিত। আমি বলছি না এটা ভালো বা খারাপ, কিন্তু তোমরা হয়তো 16personalities.com-এ গেলে তোমরা ফ্রি টেস্ট দিতে পারবা এবং ওখানে দেখতে পারবা যে তোমাদের স্ট্রেংথ এবং উইকনেস গুলা কি। তো ওইখান থেকে তোমরা বেশ কিছু ওয়ার্ডিং পাবা। মাঝে মাঝে হয় কি যে আমরা নিজেদেরকে জানলেও ওয়ার্ড পুট করতে পারি না, যে আমি আসলে এনথুজিয়াস্টিক, আমি কিউরিয়াস, আমি মানে অ্যাজাইল, এরকম বিভিন্ন ওয়ার্ড গুলা পাওয়া যায় না। সো ওয়ার্ড গুলা মাঝে মাঝে মিসিং থাকে। সো ওয়ার্ড গুলা হয়তো বা নিজেদেরকে বুঝতে সাহায্য করে যে আমি এরকম শুধু মনে মনে বুঝলাম, ফিল করলাম, এটা না, আমি একটা ওয়ার্ডের মাধ্যমে তুলে ধরলাম। সো ইয়া, পার্সোনালিটি টেস্ট দিও। 16 পার্সোনালিটিতে আরেকটা ওয়েবসাইট আছে টুইটি.com-এ গেলে তোমরা দেখতে পারবা যে তোমাদের পার্সোনালিটির সাথে ক্যারিয়ার অ্যালাইনমেন্ট, যে আমি এই ধরনের পার্সোনালিটি, আমি কোন জবে ভালো করব। সো এইগুলোও তোমরা দেখতে পারবা যে তোমার পার্সোনালিটির জন্য কোন ধরনের জবগুলা বেটার স্যুট করবে, তোমার কোনগুলা ভালো লাগবে। সো ওই জিনিসগুলো জানলে, যেটা বললাম যে মাল্টি ফ্যাসেটেড ইয়া পাবা, কিন্তু নো দাই সেলফ, এটাই হবে আমার আর কি বেসিক্যালি ক্লোজিং থট। বাট থ্যাঙ্কস আ লট। ধন্যবাদ, ধন্যবাদ অ্যামেজিং 3 স্পিকারস উইথ আস টুডে। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ওয়েবিনারে উপস্থিত সকল দর্শক এবং আমাদের যারা মূল্যবান প্রশ্ন করেছেন, এবং আমরা চেষ্টা করেছি মি ইনক্লুডিং উইথ আওয়ার প্যানেলিস্ট যে প্রশ্নগুলোর যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য। আর পরবর্তীতে যদি কোনো ফার্দার ক্লারিফিকেশন যদি প্রয়োজন হয় কারো, আমরা আরো উত্তর দেওয়ার ব্যবস্থা করছি। এবং আগামীকাল সন্ধ্যা 7টায় এবং আগামীকাল রাত 10টায় আমাদের আরো 2টা ওয়েবিনার হবে, আপনারা আমাদের গ্রুপে দেখতে পাবেন ইনশাল্লাহ। সো আই উইশ আপনারা জয়েন করবেন। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পিকারদেরকে সময় দেওয়ার জন্য, এবং এই প্ল্যাটফর্মের সাথে জড়িত সকল মেম্বারসদের যারা এই ওয়েবিনারটা করার জন্য সাপোর্ট দিয়েছেন, হেল্প করেছেন, সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোভিড-19 থেকে স্টে সেফ, কেয়ারফুল থাকবেন, এই কামনায় আজকের এই ওয়েবিনার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।